সবাই ভালো আছেন? তো আজ নবগ্রহ স্তোত্র পাঠ করবেন সুকান্ত সরকার, মাগুরা। ॐ जवाकुसुमो शङ्काशं काश्यपेयं महादुतिं धान्तारिं सर्वपापग्नं प्रणतः दिवाकरं दिव्यशङ्खो तुषाराभं क्षीरोदार्णवसम्भवं नमामि शशिनं भक्ता शम्भोर्मुकुटभूषणं রণিগর্ভসম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম প্রিয়ঙ্গো কলিকা শ্যামং রূপেণা প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণবেদং নমামি শশিনসুতম দেবতানাং ঋষীণাং চ গুরুং কনকসন্নিভম বন্ধভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দ মৃণালাভং নৃত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবাক্তরং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি শুনুং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম বললধুম সংকাশং কারাগ্রহ বিমর্দকম রুদ্রং রুদ্রাত্মকং ক্রুরং তং কেতুং প্রণমাম্যহম ইতি কাশ্মুখগীতং য পঠেৎ সুমমাহিত দিবাবা যদিবা রাত্রৌ শান্তি স্তর্শন সংশয়। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত অনলাইন ফ্রি জ্যোতিষ ক্লাস 2026, ক্লাস নাম্বার 3। তো বিষয় হচ্ছে জ্যোতিষ মঞ্চে মানবের ভাগ্য রহস্য। তো আমরা জ্যোতিষ মঞ্চে মানবের ভাগ্য কিভাবে বের করি এবং কিভাবে আমরা শিক্ষা দেই, সে ব্যাপারে আমি সর্বপ্রথম দু চারটি কথা বলতে চাই। প্রথম হচ্ছে, আপনারা অনেকে হয়তো আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখেছেন যে আমাদের ক্লাস কিভাবে হয়। ঠিক আপনারা যেভাবে উপস্থিত আছেন এভাবেই অনলাইন জুম আইডির মাধ্যমে বিগত 4 বছর ধরে আমাদের এই ক্লাস চলমান রয়েছে। তো আমরা বিশেষ করে সর্বদা দেখি যে, সাধারণভাবে আপনারা জানেন যে আমরা জ্যোতিষের কয়েকটি পার্ট নিয়ে আমরা এই শিক্ষা পদ্ধতি চালু করেছি। সেটি যে আজকের টপিকসটি যেহেতু আমাদের জ্যোতিষ মঞ্চে মানবের ভাগ্য রহস্য, এই মানবের ভাগ্য রহস্য জ্যোতিষ আলোকে বের করার জন্য আমরা সর্বপ্রথম বেদিক অ্যাস্ট্রোলজি, যেটি ভারতীয় অ্যাস্ট্রোলজি, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে একটি ছক অঙ্কিত আছে, যেটি আজকের দিনের ছক, এমনকি এখনকার ছক। এটাকে ভারতীয় জ্যোতিষ, যেটাকে জ্যোতিষের মাদার বলা হয়। তো এখান থেকে শুধু আমরা যে জ্যোতিষ শিখাই সেটি নয়, এখান থেকেই আমরা চেষ্টা করি যে একটি হরোস্কোপ থেকে পুঁথিগত বিদ্যার বাইরে যে কিভাবে মানবের ভাগ্য এর ভিতর নিহিত থাকে, অন্তর্নিহিত থাকে। যেমন লগ্নে ডানাবর্তে যদি কখনো বৃহৎ গ্রহ থাকে বা বেশিরভাগ গ্রহ থাকে, এমনকি বিশেষ করে তার ভ্রাতৃকারক গ্রহ আগে বা পরে, কোন গ্রহের আগে বা পরে থাকলে তার দেখা যাচ্ছে আগে ভাই বোন থাকবে বা পরে ভাই বোন থাকবে, সেটি বিচার করার পদ্ধতিটা পর্যন্ত আমরা নিজেরা বের করার চেষ্টা করি। সেই সঙ্গে দেখা যাচ্ছে বাবা মায়ের মধ্যে অগ্রপশ্চাৎ, কে আগে মারা যাবে, কে সুস্থ থাকবে, কে অসুস্থ থাকবে, বাবা মায়েরা কত ভাই বোন হবে, এমনকি তাদের দূরত্ব কত দূরে হবে। সেই সঙ্গে ধরুন যে মানুষের জীবনে জরাব্যাধি দুঃখ দৈন্য থাকেই, সেটি গ্রহের আলোকে কিভাবে বের করতে হয় সেটি আমরা একেবারে নিখুঁতভাবে চেষ্টা করি যে গ্রহের লগ্ন থেকে, এমনকি সেটি রাশি থেকে, তারপর পাশ্চাত্য জ্যোতিষ যেটি সূর্য মতের রবি থেকে, সেটি বিচার প্রক্রিয়া আমরা ধারাবাহিকভাবে প্রচলন করেছি বা চালু রেখেছি। এমনকি যে পঞ্চাঙ্গ, সেই সঙ্গেও আমাদের সঙ্গে রয়েছে। যে ভারতীয় জ্যোতিষের সব থেকে যেটি দিয়ে সূত্রপাত, সেটি হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্জিকা। সেই পঞ্জিকাকে আমরা কিভাবে
জীবনের সঙ্গে মিলাই বা জীবনের কার্যক্রমের সঙ্গে এই পঞ্চাঙ্গের গুরুত্ব কি। তাছাড়া ধরুন আমাদের একটি হরোস্কোপে যখন অন্তর্নিহিত ভাগ্য লেখা থাকে, সেই অন্তর্নিহিত ভাগ্য খুঁজে বের করার জন্য আমাদের করণীয় কি, এটাকে সকল কিছু মিলেই আমরা ভেদিক অ্যাস্ট্রোলজি বলি। সেই ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে আমরা মিলানোর চেষ্টা করি নিউমারোলজিকে, যেটি সংখ্যা জ্যোতিষ। তো সংখ্যা তত্ত্ব মোতাবেক যদি আজকে আমরা ধরে নিই যে আমাদের যে ফ্রি ডেমো ক্লাসটি হচ্ছে ক্লাস নাম্বার 3, অর্থাৎ বৃহস্পতির ক্লাস, 11ই এপ্রিল 2026, সব মিলে আমাদের ড্রাইভার নাম্বার হচ্ছে 2 আর কন্টাক্ট নাম্বার হচ্ছে 7, আর আজ শনিবার, সংখ্যা 8, সব মিলে 6, শুক্র। তো এই শুক্র আমাদের কি দেয় বা ড্রাইভার নাম্বার কিভাবে ক্লাসটি পরিচালনা করে। আজান হচ্ছে, আমরা একটু আজানের জন্য বিরতি নিই। তো আমরা এই ভারতীয় জ্যোতিষ বিচার বিশ্লেষণ করতে গিয়ে আমরা যেটি শিক্ষা দেওয়ার চেষ্টা করি সেটি হচ্ছে, ধরুন একটি গ্রহ থেকে আমরা 12টি ঘর থেকে আমরা মানুষের ভাগ্য নির্ণয় করে থাকি। তো এই গ্রহগণ যে কোথা থেকে উৎপত্তি আর কোথায় গিয়ে তার নিষ্পত্তি, এটি কিন্তু আমরা জানি না। আমরা জানি যে একটি গ্রহ একটি গৃহের মধ্যে, যেমন চন্দ্র 21 নম্বর নক্ষত্রে রয়েছে মকর রাশিতে। তো এই মকর রাশির কত ডিগ্রি থেকে চন্দ্র উদিত হয়েছে তার জীবনে, এমনকি কত ডিগ্রিতে গিয়ে চন্দ্র নিষ্পত্তি হবে, অর্থাৎ জীবন কোন পর্যন্ত চলবে, যেটি আমরা আয়ু বলে গণনা করি। তো সেই আয়ু গণনা করতে আমাদের কি শুধু চন্দ্রকে দেখলেই হয়ে যায়, নাকি আর কোনো কিছুকে দেখার প্রয়োজন রয়েছে? তাই তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সর্বদা সেদিকে নজর রাখে যে 9টি গ্রহ কখন জীবনে, মানব জীবনে উদিত হয়। শুধু একটি চার্ট দেখে আমরা যে বলি, এটি কিন্তু আমাদের এই বিশেষ করে শিক্ষা পদ্ধতির মধ্যে আমাদের ঘাটতি রয়েছে। যে একটি চার্টে আমরা দেখতেই পাচ্ছি, যদি শিশুটি আজকে 11ই এপ্রিল 2026 ইংরেজি তারিখে সন্ধ্যা 6টায় জন্মগ্রহণ করে থাকে, তাহলে কন্যা লগ্ন এবং মকর রাশি, নক্ষত্র হচ্ছে 21 নম্বর, অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্র, অধিপতি রবি, ষষ্ঠে আছে রাহু, সপ্তমে রবি মঙ্গল বুধ শনি, অষ্টমে শুক্র, আর দশমে হচ্ছে বৃহস্পতি, দ্বাদশে কেতু অবস্থান করছে। তো এখানে হচ্ছে এই গ্রহগুলো যে আমাদের জীবনে 6টার সময় জন্মগ্রহণ করলে করলে এলো, তো এই গ্রহগুলো কি দিতে এলো আমাদের, সে কখন থেকে উদিত হলো, সেই উদিত থেকে কিন্তু ফল দেয়। যেমনটি দেখা যায়, আপনি একটি খাবার খেলেন,
ধরেন ক্ষুধা পেয়েছে, খাবার খেলেন, ক্ষুধার সঙ্গে সঙ্গে হয়তো পেটটি আমাদের ফুলে যায় বা পেটে আহার যায়, কিন্তু ওই আহারটি শক্তি কত পরে যোগান দেয়, এটি বোঝার কৌশল সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার একমাত্র দিয়ে থাকে বা দেওয়ার পরিকল্পনা থাকে। যদিও সরাসরি অনেকে আমাদের শিক্ষার্থী আছেন, সরাসরি আপনারা পাননি, কিন্তু সেটি বুঝিয়ে দেওয়ার মানে চিন্তা চেতনা কিন্তু আমার মধ্যে রয়েছে, যে ওই গ্রহ আমাদের জীবনে কখন থেকে ফল দেওয়া শুরু করেছে আর কখন সে নিষ্প্রভ হবে। এমনকি কোন গ্রহের ঐতিহ্যে আজ আমরা জ্যোতিষ হব, কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ মিস্ত্রি হব, কেউ উম, দেখা যাচ্ছে লেবার হব, কেউ হয়তো চাষাবাদের কাজ করব, ফসল উৎপাদন করব, সেটি কিভাবে করব। এমনকি স্বভাব চরিত্র আমরা ধরে নেই যে শুধু রাশি দিয়েই যদি স্বভাব চরিত্র হয়, লগ্ন দিয়ে যদি স্বভাব চরিত্র হয়, নক্ষত্র দিয়ে স্বভাব চরিত্র হয়, তাহলে কিন্তু চন্দ্র যদি গ্রহ হয়, সূর্য যদি গ্রহ হয়ে থাকে, তাহলে শনি, মঙ্গল, বৃহস্পতি, বাকি যে গ্রহগুলো রয়েছে সেগুলোও কিন্তু মানুষের জীবনের চরিত্র চরিত্রের উপর বা মানুষের ব্যক্তিত্বের উপর বা মানুষের কর্মপ্রবণতার উপর প্রভাব ফেলতে পারে। তাহলে সেই গ্রহটি, বিশেষ করে আমরা বলি যে ভাগ্যপতি ভাগ্য দেয়, নবম ভাব ভাগ্য দেয়। তো কবে থেকে তার ভাগ্য চালু হয়? সেই নবম ভাবে যদি কোনো গ্রহ থাকে, তাহলে সেই গ্রহ ভাগ্য দেয় বা নবম ভাবপতি গ্রহ ভাগ্য দেয়। তো এই যে নবম ভাবপতি গ্রহ ভাগ্য দেয়, সেটি কখন থেকে লিপিবদ্ধ হয়, এমনকি তার জীবনের ভাইটাল টাইমটি বা গোল্ডেন টাইমটি কখন আসে, কিভাবে সেটি বিচার করব। আমরা সাধারণত বলি যে নবমপতি ভাগ্যপতি যদি দশমে থাকে কর্মের মাধ্যমে আসে, ভাগ্যপতি যদি একাদশে থাকে তাহলে আয়ের মাধ্যমে আসে, ভাগ্যপতি যদি দ্বাদশে হয় তাহলে দেখা গেল আগে ব্যয় করে, ভাগ্যপতি যদি লগ্নে থাকে তাহলে সে নিজে সুদৃঢ় মজবুত গড়ে। এটি কিন্তু আমরা সাধারণভাবে বই পুস্তকে পাই। কিন্তু কথা হচ্ছে যে এই ভাগ্যপতি মানবের জীবনে কখন থেকে ভাগ্য দেয় আমরা সাধারণত আরো জানি, যে আমরা বই পুস্তকে বা ভেদিক অ্যাস্ট্রোলজিতে যেটা পড়েছি যে দশা অন্তর্দশা অনুযায়ী শুভ দশাকালে আমাদের উম ভাগ্য উন্নয়ন ঘটে, আর অশুভ দশাকালে ভাগ্যের অবনতি ঘটে। যদি তাই হয়, তাহলে আপনারা যে নবাংশ বিচার করেন, সেই নবাংশ বিচার করেন কিন্তু নক্ষত্রের ডিগ্রি দিয়ে, ওই মানে গ্রহের ডিগ্রি দিয়ে, ডিগ্রি অনুযায়ী যে চন্দ্র কত ডিগ্রিতে আছে, সে চর রাশিতে আছে না স্থির রাশিতে আছে না জাতক রাশিতে আছে, সেখান থেকে কত ডিগ্রি রয়েছে সেই অনুযায়ী আপনারা নবাংশ নির্ণয় করেন। বা ধরুন 1 থেকে 16 পর্যন্ত যে চার্ট গুলো রয়েছে, D16 চার্ট, প্রতিটাই কিন্তু ডিগ্রি দিয়ে বিচার করে থাকে। কিন্তু এই যে ডিগ্রি দিয়ে বিচার করেন, তো ডিগ্রি দিয়ে বিচার করতে গিয়ে কখনো কি খুঁজে দেখেছেন কোন গ্রন্থে, কোন জ্যোতিষ গ্রন্থে খুঁজে দেখেছেন যে যেটি আহ মানবের জীবনে কিভাবে ওই গ্রহটি আমার জীবনে কোথায় ফল দিয়ে থাকে এবং কিভাবে দিয়ে থাকে, সেটি শেখানোর জন্য সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার প্রতিশ্রুতিবদ্ধ আছে বা ছিল অতীতে। সেই সঙ্গে আমরা যেমন অনেক জ্যোতিষশাস্ত্রে বলবে যে বাস্তুশাস্ত্রের কথা, বাস্তুশাস্ত্রে সাধারণত কি বলে, যে ধরুন আপনার জন্য এই দিক শুভ, আপনার জন্য এই দিক শুভ, আপনার এই দিকে অশুভ রয়েছে, এই ঘরটি ভেঙে ফেলুন, এই ঘরটি পাল্টে ফেলুন, এই বাসাটি আপনি ছেড়ে দিন বা এই বাড়িটি ত্যাগ করুন। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিক্ষা দেয় যে এখান থেকে তার ত্রুটিটি কিভাবে দূর করা যায়, সেই দূর করার সহজসাধ্য ব্যাপারগুলো কি, তার মাধ্যমে সে যদি কিছুটা ভাগ্যকে অপটিমাইজ করা যায়, বিশেষ করে ধ্বংসযজ্ঞ না ঘটিয়ে, ঘরটি ভেঙে চুরে চুরমার করে না দিয়ে, নতুন গৃহ তৈরি করার পরামর্শ না দিয়ে কিভাবে মানবের কল্যাণ সাধন করা যায়। এই মহাজাগতিক রশ্মি, বিশেষ করে তড়িৎ কণার প্রপাত বর্ষণ, যেটি মানব জীবনের উপর প্রভাব বিস্তার করে, সেটি রত্নপাথর দিয়ে ভাগ্য বদলায়। তো শুধু রত্নপাথর নয়, একটি পরামর্শ দিয়েও কিন্তু মানবের ভাগ্য পরিবর্তন করা সম্ভব বা তার দিককে পরিবর্তন করা সম্ভব। সেক্ষেত্রে সেই দিকগুলো কি, সেই দিক উদ্ঘাটন করতে গেলে কি করতে হয়, সেটি কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিক্ষা দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে মানুষের ভাগ্য আর কর্মফল, বিশেষ করে আমরা জানি যে কর্ম করলে কর্মের ফল পাবো, দশম ভাব থেকে কর্ম বিচার করি, একাদশ ভাবে গিয়ে তার ফল পাই। তাহলে ভাগ্য আমাদের কি দেয়, সেই ভাগ্যটা আমাদের ভাগ্যে কি লিপিবদ্ধ থাকে, সেটি খুঁজে বের করার
কৌশল শেখায় হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। তাছাড়া বিশেষ করে যদি আমরা বলি যে বিজ্ঞান কি আর জ্যোতিষ কি, জ্যোতিষ একটি শাস্ত্র, জ্যোতিষ যদি একটি শুধু শাস্ত্রই হয়, তাহলে বিজ্ঞান মনস্কদের কাছে যে যে সকল প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো যদিও বললে আমাদের কলেবর বৃদ্ধি হবে, তো সেদিকে আমি পরে যাব, সময় যদি পাই তাহলে বিজ্ঞান বনাম জ্যোতিষ নিয়েও আমার একটু আলোচনা করার ইচ্ছা আছে। যে আজকের দিনে যেহেতু আমাদের জ্যোতিষ মনছে মানবের ভাগ্য নির্ণয়, তো আধুনিক যুগ আমরা বিজ্ঞান নিয়েই নাড়াচাড়া করি সত্য, কিন্তু যে ধরুন যদি বিদ্যাসাগর বলে থাকে যে অনন্ত সমুদ্রের বালুকণা নিয়ে নাড়াচাড়া করেছি কিন্তু সমুদ্রের সন্ধান পাইনি, তাহলে এই জ্যোতিষ শাস্ত্রে বিশেষ করে বিজ্ঞান যে নাসা যেটি উদ্ঘাটন করছে বিজ্ঞানের সব থেকে বড় গবেষণা কেন্দ্র, সেটিতে জ্যোতিষশাস্ত্রের কোনো ভূমিকা আছে কি নেই, সেটি আমরা আহ, তুলে ধরার চেষ্টা করব যদি আজকে সম্ভব হয় বা আমরা সময় পাই। তাছাড়া আধুনিক জীবনে জ্যোতিষশাস্ত্রের যে ব্যবহার, বিশেষ করে জ্যোতিষশাস্ত্র সেই সুদূর অতীতকাল থেকে যদি আমরা ধরে নেই, সেই বৈদিক যুগ থেকে ধারাবাহিকভাবে চলে আসছে। তো মানুষ এখন বদলেছে, মানুষের চরিত্র বদলেছে, স্বভাব বদলেছে। আমরা যদি সাধারণ দেখি যে সত্য যুগে শতভাগ সত্য ছিল, ত্রেতা যুগে এক ভাগ হচ্ছে অসত্য এসে আহ তার ভিতর বাসা বাঁধে। আহ, ত্রেতা যুগে এসে স- মানে 25% আর কি অসত্য আসে, দাপর যুগে এসে 50-50 হয়, এবং কলি যুগে এসে 75% অসত্য এবং 25% সৎ থাকে। তো এই যে অবস্থানগুলো থাকে বা আমরা বলে থাকি, তাহলে এই বর্তমান যুগে, এআই যুগে এসে আমাদের বিশেষ করে এই আধুনিক যুগে জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ কৌশল কোথায়? তাছাড়া সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যেমন সামুদ্রিক শাস্ত্র, আমরা যেটি হাত দেখা পামিস্ট্রি, আপনারা বিজ্ঞাপনে দেখেছেন যে আমরা পামিস্ট্রির শিক্ষা দিই। তো পামিস্ট্রি বিশেষ করে আমার সুদীর্ঘ 25 বছর প্লাস জ্যোতিষ চর্চার জীবনে, তাছাড়া শিক্ষা গ্রহণ তো কিছুদিন করেছি নিশ্চয়ই, না করে তো আর 25 বছর পেশাগত জীবনে নেই। তো হাত দেখে ভাগ্য নির্ণয় করতে আপনারা অনেকেই দেখেছেন, অনেকে করিয়েছেন, অনেকে করেন, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য কিছু ভিডিও করে থাকি। তো যে ভিডিওগুলো করি সেগুলো, যে তার মধ্যে কি পার্থক্য, আসলে হাতে কোথায় ভাগ্য লুকিয়ে থাকে সেটি খুঁজে বের করার জন্য কিভাবে খুঁজতে হয়, এমনকি হাতে কোথায় রাশি লুকিয়ে থাকে, কোথায় তার নক্ষত্র লুকিয়ে থাকে, এমনকি কোথায় তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে, কোথায় তাকে পরিবারের সঙ্গে জুড়ে রাখে। মানুষ সমাজবদ্ধ জীব, আমরা কিভাবে একে অপরের সঙ্গে একসঙ্গে মিশে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে জয়যাত্রাকে অব্যাহত রাখবো। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনলাইন প্ল্যাটফর্ম সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের, যেটি বাংলাদেশের মনে হয় সর্বোচ্চ, এমনকি বাংলা ভাষায় শিক্ষার্থীর সংখ্যা মনে হয় আমরা হয়তো প্রথম না হলেও দ্বিতীয় তৃতীয় নিচে নামবো, এমনটি মনে হয় নেই। সেটি যাচাই করার দায়িত্ব আপনাদের উপর রইল। তবে কথা হচ্ছে সেটিও বড় কথা নয়, আমি কি শিক্ষা দিতে পারছি। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে যে সকল বিদগ্ধ শিক্ষকরা রয়েছেন, যেমন অ্যাস্ট্রোলজার জে কে দেব মহোদয়, নীরজ কান্তি রায় মহোদয় এবং টিটু দাস মহোদয় ত্রিপুরা থেকে যোগদান করেছেন, তো ইনরা আসলে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের জন্য কি রেখেছেন সেগুলো আপনাদের যাচাই বাছাই করে দেখতে হবে, দেখে তবেই না এগোতে হবে। শুধু যে হাতে ভাগ্যরেখা থাকলে তার ভাগ্য থাকবে, আর ভাগ্যরেখা না থাকলে ভাগ্য থাকবে না, এমনকি যার হাত নেই তার কি ভাগ্য নেই? এমনকি যে আপনারা দেখেছেন যে টুইন বেবির ভাগ্য বিচার করা হয়, তো টুইন বেবির ভাগ্য বিচারের বিভিন্ন পদ্ধতি আপনাদের জ্যোতিষশাস্ত্রীয় গ্রন্থে রয়েছে, সেটি আদৌ আপনারা মিলিয়ে দেখেছেন কিনা? সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার তাছাড়া বিকল্প যে পদ্ধতি শিক্ষা দেয়, সেটি আপনারা মিলিয়ে দেখেছেন কিনা, অতীতে দেখেছেন কিনা? যারা দেখেছেন তারা দেখেছেন, বা যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেছেন, যারা শিখেছেন, বেশ ভালো। কিন্তু আমাদের মধ্যে তার ব্যতিক্রম, এবং সেই ব্যতিক্রমটি বিশেষ করে সঠিক কিনা, কতটা সঠিকতা এর মধ্যে রয়েছে, সেটি কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে মিলিয়ে দেখানোর চেষ্টা করা হয়ে থাকে। এমনকি ক্লাস প্রক্রিয়া যে আহ, বিশেষ করে কল্পিত জন্ম তারিখ, লটারির ন্যায় জন্ম তারিখ নিয়ে আমি পামিস্ট্রির হাতের রেখা নিয়ে, সেই সঙ্গে একই সঙ্গে মানে আপনার হোরারি অ্যাস্ট্রোলজি বা গোচর প্ল্যানেট নিয়ে তার সঙ্গে মিল রেখে
আপনাদের ক্লাস বোঝানোর চেষ্টা করা হয়। কতটুকু আমরা পারি সেটি হচ্ছে আপনাদের বিচার করে দেখতে হবে যে আমরা কতটুকু দিতে পারি। তো যেটি পারি না সেটি আমাদের ব্যর্থতা, যেটি পারি সেটি আপনাদের জন্য প্রাপ্তি। এটি আমি মনে করব। তাছাড়া বিশেষ করে যদি বলতে হয় যে নতুন প্রজন্মকে আমরা নতুন কিছু আসলে দিতে পারছি কিনা, সেই নতুন কিছু দেওয়ার জন্য আসলে আমরা নতুন নতুন গবেষণা নিয়ে উপস্থিত হচ্ছি কিনা সেটিও কিন্তু দেখার বিষয় রয়েছে। তো আপনারা সেগুলো ধাপে ধাপে যাচাই করে দেখবেন যে আমরা নতুন কি শিক্ষা দিয়ে থাকি, তবেই না তো আপনারা ভর্তি হবেন। আমাদের যে নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে, আমরা সংকল্প করেছি যে প্রতি শুক্রবার সকাল 6টা থেকে সকাল 8টা থেকে 11টা এবং সন্ধ্যা 6টা থেকে 9টা প্রাথমিক ব্যাচের ক্লাস হবে। উচ্চতর ব্যাচের ক্লাস শনিবার সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত কন্টিনিউ চালু থাকবে। এভাবে আমাদের দুটি ব্যাচ নিয়ে আমাদের আহ, গত বছরও যাত্রা ছিল, এবছরও ঠিক একই কায়দায় একই ভাবে আমাদের যাত্রা চলবে। অনেকে প্রশ্ন করেছেন ভর্তি হওয়ার ক্ষেত্রে আমার কাছে যে আপনারা বলেছেন 60টি ক্লাস, তাহলে তো এক বছরে যদি মাসে 8টি করে ক্লাস হয় তাহলে তো 8 × 96 ক্লাস হয়, তাহলে আমরা 60টি ক্লাসের পরে আমরা কি করব? তখন আমি কিন্তু সবার সঙ্গে আলাপ করার সুযোগ পাইনি। সেক্ষেত্রে আমি বলেছি যে আহ, অনেকটা ক্ষেত্রে সরকারি ছুটি বা বিভিন্ন উৎসবের ছুটির কারণে ছুটি পড়ে, 2 4 5 সপ্তাহ কিন্তু ছুটি পড়ে যায়। তো সেই ছুটি পড়তে পড়তে যে দেখা যাচ্ছে 2 মাস হয়তো সময় থাকবে, সেটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস দিয়ে, এমনকি আমাদের যে সভা সেমিনার গুলো থাকে, এমনকি আমাদের বাৎসরিক একটি করে সম্মেলন হবে, সেই সম্মেলনে প্রস্তুতি থাকবে, এই সকল বিষয় এমনকি গবেষণা লব্ধ যে লেখা আপনাদের লিখতে হবে, পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, সেই গবেষণালব্ধ লেখা নিয়ে আমাদের বিশেষ করে ত্রৈমাসিক একটি পত্রিকা প্রকাশ করার আমরা সংকল্প করেছি জুন মাস থেকে, মানে জুলাই মাস থেকে। সেটি এই সকল বিষয় নিয়ে বাকি সময়টি কেটে যাবে, কিন্তু কোর্সটি অবশ্যই 1 বছরের কোর্স, যেটি জুলাই টু জুন পর্যন্ত, জুনের মধ্যে গিয়ে সমাপ্ত হবে। তাছাড়া একটি কথা আমরা সর্বদা বলে থাকি যে যদি আমরা বলি যে কর্মপতি কর্ম দিল না বা জন্মদাতা জন্ম দিল না, জন্ম দিল পরে, যখন ছেলের জন্ম হলো মা ছিল না ঘরে। এটি আমরা ওই যে লব কুশের ব্যাপারে আমরা বলি যে লব হচ্ছে রামচন্দ্রের, ভগবান রামচন্দ্রের সন্তান। সে বনের ভিতরে হারিয়ে যাওয়ার পরে মুনি কুশ দিয়ে আরেকটি সন্তান তৈরি করে সীতা মায়ের হাতে তুলে দেয়। সে জন্মদাতা কিন্তু জন্ম দেয়নি, অপরের জন্ম দিয়েছে। যখন জন্ম হয়েছে তখন মা ঘরে ছিল না। তো এই যে মা ছিল না, সন্তানটি কিভাবে এলো? তো এই যে যদি আমরা বলি ধনপতি ধন দেয়, ধনপতি হচ্ছে অর্থ দেয়, সম্পদ দেয়, সম্পত্তি দেয়, অন্ন বস্ত্র বাসস্থান দেয়, নিত্য নতুন দলিলপত্র দেয়। তাহলে এই ধনপতি যদি ধন না দেয়, তাহলে ধন সম্পদ কি আর কেউ দেয় না? যেটি আমি পামিস্ট্রির ক্ষেত্রে বলছিলাম যে হাতে যদি ভাগ্যরেখা না থাকে তাহলে তার কি ভাগ্য নেই? তাছাড়া যে কথাটি বললাম যে বাস্তুগত ব্যাপারে আমরা যেটি বললাম যে আমরা বাস্তুগত ভাবে ত্রুটি কিভাবে দূর করি, তো ত্রুটি কিভাবে দূর করি আমরা সেগুলো নিয়েও কিছু আলোচনা করব। তাছাড়া একটি পয়েন্ট আপনারা দেখেছেন যে ভর্তির বিজ্ঞাপনে রয়েছে যে সামুদ্রিক জ্যোতিষ তো রয়েছে, যেটি মানুষের চোখ কান নাক মুখ দেখে, এমনকি শরীরে বিভিন্ন চিহ্নাদি দেখে বিশেষ করে মানবের ভাগ্য বিচার করা হয়। তো তাছাড়া বিশেষ করে মান্ডেন জ্যোতিষ একটি বিশেষ সাবজেক্ট রয়েছে, যেটি জ্যোতিষ শাস্ত্রে অপূর্ণতা থেকে যায় যদি মান্ডেন জ্যোতিষ শিক্ষা না নেওয়া হয়। কবে আপনার বাড়িতে মারামারি হবে, কবে বাড়ির কোন পাশে শত্রু থাকবে, কোন পাশ থেকে অ্যাটাক করবে, ঝড় বৃষ্টি আসলে বাড়ির কোন পাশ থেকে আসতে পারে, এমনকি বিপদ আপদ কোন দিক থেকে আসতে পারে, বিশ্ব রাজনীতি কোন দিকে চলতে পারে, দেশের কোন দিকে উন্নয়ন, কোন দিকে দিকে ফসল ভালো হবে, কোন দিকে মন্দায় নষ্ট হবে, কোন দিকে বন্যায় নষ্ট হবে, বা কোন দিকে বিশেষ করে আপনার ভালো ফসল দেবে, এই দিকগুলো কিন্তু মান্ডেন অ্যাস্ট্রোলজি থেকে শিক্ষা নেওয়া হয়। সেটিও সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদের শিক্ষার ব্যবস্থা করবে এবং করেছে ইতিপূর্বে। তাছাড়া ধরুন একটি পয়েন্ট আপনারা দেখেছেন যে কৃষ্ণমূর্তি পদ্ধতি বিচার, কৃষ্ণমূর্তি পদ্ধতি বিচার আমরা এখনো চালু করিনি, তবে এটি দিয়ে রেখেছি আমরা ভর্তির ক্ষেত্রে। তবে সেটি হচ্ছে আপনাদের অনুমতি সাপেক্ষে আমরা উচ্চতর ব্যাচে এটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি যে এবছর থেকে আমরা উচ্চতর ব্যাচে
কৃষ্ণমূর্তি পদ্ধতিটি চালু করার সিদ্ধান্ত রয়েছে। তাছাড়া বিশেষ করে জ্যোতিষশাস্ত্রে আপনারা কেন আসবেন, এটি আপনাদের কি দেবে, আপনাদের কিভাবে প্রতিষ্ঠিত করবে? সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার ইতিপূর্বে দেখেছেন যে বিশেষ করে টক শো হিসাবে জ্যোতিষের আসর, বাৎসরিক জ্যোতিষ সম্মেলন তো রয়েছে, এমনকি বিশেষ করে পরীক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ এবং ইন্ডিয়াতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেটি আপনারা জিজ্ঞেস করেছেন যে পরীক্ষা কিভাবে হয়, অনেকেই প্রশ্ন করেছেন। পরীক্ষা পদ্ধতি আমাদের এই যেমন ক্লাস করছেন এরকম অনলাইনে পরীক্ষার 1 ঘন্টা আগে প্রশ্নপত্র দেবে এবং সেই অনুযায়ী লিখিত পরীক্ষা 2 ঘন্টা, 2 ঘন্টা করে 3 সাবজেক্টে 6 ঘন্টা পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষা প্রায় 3-4 ঘন্টা ধরে যতক্ষণ সময় লাগে ততক্ষণ মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনারা ফলাফল পেয়ে থাকবেন। তাছাড়া বাংলাদেশেও ঠিক একই প্রক্রিয়ায় এই পরীক্ষা হয়ে থাকে। তো বিশেষ করে আমরা এই পরীক্ষা ছাড়া সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদের জন্য কি রেখেছে, বিশেষ করে পরীক্ষা তো দিবেন, আপনাদের যে ক্লাস করছেন এই ক্লাসটাকে আমরা পাবলিক করে দেওয়ার চেষ্টা করি, যে 50% আমরা পাবলিক করি আর 50% হচ্ছে শুধুমাত্র জ্যোতিষ শিক্ষার্থীদের জন্য উম, সংরক্ষিত থাকে, যারা আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন একমাত্র ক্লাস করেন তাদের জন্য। তো সেক্ষেত্রে গ্রুপে সীমাবদ্ধ থাকে, যারা ভর্তি হবেন বা হয়েছেন তাদের, তারাই শুধু ওই ভিডিওগুলো দেখতে পাবে, বাকি কেউ সেটি দেখতে পাবে না। তো ওই যে কথা বলছিলাম যে আমরা টক শো আকারে কেন এটি করছি, এটি আপনাদের নিয়েই করা হচ্ছে, যে ধারাবাহিকভাবে দেখবেন আপনারা শিক্ষার্থীরা যারা ভর্তি হচ্ছেন, নতুন ভর্তি হবেন বা হয়েছেন, যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের নিয়েই কিন্তু আমরা চলছি। অর্থাৎ কেন চলছি, এটি জ্যোতিষের আসর, জ্যোতিষ শিক্ষার আসর। অর্থাৎ এখান থেকে শিখবে, এমনকি বাইরের লোকও শিখবে, মানুষ জানবে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে কি শিক্ষা দেয় এবং বাইরে জ্যোতিষ শিক্ষা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে কি ধরনের শিক্ষা দেয়। এই যে ধরন, বিশেষ করে যাচাই করার যে পদ্ধতি, সেটি কিন্তু আমাদের এই একমাত্র সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে রয়েছে। সেখানেই কিন্তু উন্মুক্ত ভাবে কমেন্ট করার সুযোগ রয়েছে। আমরা কোনো ভিডিওতে আজ পর্যন্ত কমেন্ট সেকশন অফ করে রাখিনি, যে মানুষ নেগেটিভ কমেন্ট করবে আর আমাদের হয়তো ইজ্জতে লাগবে, এটি নয়। তো সেখান থেকে আমরা দেখে দেখে নিজেদের ভুল আমরা শুধরে নেওয়ার সুযোগ পাবো। এমনকি সেটি আপনাদের পরিচিতি, আপনাদের কথা বলার আহ মানে বিশেষ করে কথা বলা শেখা, মানুষের সামনে যাতে আপনাদের ভীত সন্ত্রস্ত না হতে হয়। অনেকেও জ্যোতিষ জানেন কিন্তু সুন্দর ডেলিভার করতে পারেন না, সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন না। এই গুছিয়ে কথা বলাও কিন্তু ক্লাসের ভিতরে ভিতরে আপনারা যখন এই ক্যামেরার সামনে বলছেন তার মানে কিন্তু মিডিয়ার সামনে বলছেন, সেটি বলাও কিন্তু শিক্ষা দিয়ে থাকে। তো আমরা আলোচনায় আসবো যে বিশেষ করে আহ জ্যোতিষ মঞ্চে মানবের ভাগ্য রহস্য আমরা কিভাবে দেখব, আজকের দিন মানবের ভাগ্য কিভাবে দেখায়। তো তার আগে আমি একটু শুনে আসবো যে আমাদের আহ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শ্রদ্ধেয় শিক্ষক অ্যাস্ট্রোলজার জে কে দেব মহোদয়, ওনার কাছ থেকে কিছু শুনে আসবো। তৎপরবর্তীতে আমাদের নীরজ কান্তি রায় স্যার, ওনার কাছ থেকে কিছু শুনে, এবং টিটু দাস স্যার আছেন ত্রিপুরা থেকে যোগদান করেছেন, এনাদের কাছ থেকে শুনে আমরা ক্লাসে প্রবেশ করব। সর্বশেষ আমাদের সিদ্ধান্ত রয়েছে, আমাদের কিন্তু সামনে পরীক্ষা এসে গেছে, তো অবশ্যই শিক্ষণীয় আলোচনা সেখানে কিছু থাকতে হবে। যেহেতু আমাদের এখানে আহ প্রাথমিক এবং উচ্চতর 2 ব্যাচের শিক্ষার্থীরা তো আসেনি, আর নতুন যারা আছেন বিশেষ করে সেখান থেকেও আপনারা বুঝতে পারবেন আমাদের পরীক্ষা পদ্ধতি কি। তো আপনারা সঙ্গে থাকুন। তো আমি আহ্বান করব আমাদের জে কে দেব স্যার মহোদয়কে, যে আপনি আহ আপনার শিক্ষার্থীদের, নতুন শিক্ষার্থীদের, এমনকি যারা আমাদের রয়েছে, এই পরীক্ষা পর্যন্ত আপনার কি স্বপ্ন রয়েছে, কিভাবে আপনি এই জ্যোতিষের মঞ্চে বিশেষ করে মানবের ভাগ্য রহস্য কিভাবে উদ্ঘাটন করবেন সেটির ব্যাপারে যদি কিছু বলতেন। যারা এখানে সুদীপশীল, নতুন। আমি একটু স্যার একটু পরে বলবো। সুদীপশীল, আপনি মিউট করুন, আপনি তো ঢুকলেন, ঢুকেই নয়েজ সৃষ্টি করে দিলেন। আর যারা ক্যামেরা বন্ধ করে আছেন তারা অনুগ্রহ করে ক্যামেরাটা অন করুন। স্যামসাং এস এম, স্যামসাং এস এম, আপনার নামটা বলুন প্লিজ, আপনার পরিচয়টা দিন। স্যামসাং, স্যামসাং এস এম F515F। সমীরণ শাস্ত্রী, আপনি একটু
আমরা একটু পরিচিত হই আপনার সাথে। যারা ভিডিও অফ করে আছেন, আসলে নমস্কার আমাদের স্যার, সম্পর্কে, আমি তিথি হালদার। আমি এবছর নতুন ক্লাস করার জন্য ভর্তি হয়েছি। তাহলে আপনি তৃপ্তি হালদার, তাহলে আপনার নামটা লিখেন আর একটু ভিডিও অন করে ক্লাস করেন। হ্যাঁ জয়ন্ত স্যার, প্লিজ আপনি প্রসিড। হ্যাঁ, নমস্কার সবাইকে যারা নতুন পুরাতন আছেন এবং আগামী ব্যাচের জন্য যারা ভর্তি হয়েছেন সবাইকে আহ, শুভ সন্ধ্যা। আজকে স্যার যে আমাদের হেডলাইন করেছেন সেটা হচ্ছে জ্যোতিষীর মঞ্চে ভাগ্য রহস্য। এখন যারা পুরনো আছেন তারা কিভাবে ভাগ্য রহস্য খুঁজেন, আর যারা আপনারা নতুন আছেন তারা কিভাবে সেই ভাগ্য রহস্যকে উন্মোচন করবেন, এই বিষয়টি নিয়ে আছে আমাদের আলোচনার মূল বিষয়। তো আমরা আলোচনা, অর্থাৎ আমরা যে রহস্যটা খুঁজবো সেই রহস্য খোঁজার জন্য আমরা যে বিষয়টিকে সহযোগিতা নেব, তিনটি বিষয় আছে। একটা হচ্ছে পামিস্ট্রি, একটা হচ্ছে নিউমারোলজি, একটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি। ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের যে ফলিত জ্যোতিষ অধ্যায় আছে সেই অধ্যায়টি আমরা আপনাদেরকে শিখিয়ে দেব। ঠিক আছে? তো প্রধানত ফলিত জ্যোতিষ যে শাস্ত্রটি আছে সেটা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি হিসেবে আখ্যায়িত আছে। এটাকে মাদার অফ অ্যাস্ট্রোলজি বলা হয়। মানে অ্যাস্ট্রোলজির সকল শাখার জন্ম এই ফলিত জ্যোতিষ থেকে হয়েছে। তো আমরা সেখান থেকেই আসলে মানুষের ভাগ্যটাকে বিচার করি। তো সাধারণত যখন ভাগ্য বলা হয় তখন এই জ্যোতিষে হচ্ছে ফলিত জ্যোতিষে 12টি ভাব আছে। লগ্ন থেকে 12টি ভাব আছে। এই 12টি ভাবের মধ্যে এই ব্যক্তি জীবনের সর্বোচ্চ যে অবস্থান বা জীবনের এ টু জেড, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সবকিছুই এই 12টি ভাবের মাধ্যমে বিচার করা যায়, বা 12টি ভাবের মধ্যে সবকিছু সমাহিত আছে। তার মধ্যে নবম যে ভাব সেই ভাবটিকে ভাগ্য ভাব বলা হয়। তো ভাগ্য বলতে আমরা তো বলি হচ্ছে যখনই ভাগ্য বলা হয় তখনই ভাগ্যের নিয়ন্ত্রণ একজন আছে বলে মনে করা হয়। অর্থাৎ যখনই আপনি ভাগ্যকে বিশ্বাস করবেন তখনই ঈশ্বরে বিশ্বাসের একটা ব্যাপার আপনার চলে আসে। তো ভাগ্য বলতে আমরা সেই ডিভাইন এনার্জিকে বলছি। আমাদের যে ফরচুন সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সের সঙ্গে আমাদের যে কানেকশন, সেটাই হচ্ছে ভাগ্য। তো এই ভাগ্য আমাদেরকে কিভাবে হেল্প করবে, কিভাবে সাপোর্ট করবে, আমরা কতটুকু যে কোনো কাজে আমরা যখন অংশ নিব তখন সেখানে কতটুকু ভাগ্যের সাপোর্ট পাবো, এই বিষয়টি খুঁজে বের করতে আমাদের অ্যাস্ট্রোলজি, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি সাপোর্ট করে, সহায়তা করে। আবার নিউমারোলজিতে আমরা সেটা খুঁজে পাই। নিউমারোলজিতে আমাদের ড্রাইভার নাম্বার আছে, আমাদের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের হচ্ছে কোয়া নাম্বার বা এঞ্জেল নাম্বার আছে। ড্রাইভার নাম্বার হচ্ছে আমাদের যে জন্ম তারিখ, যে তারিখে আমরা জন্মগ্রহণ করি সেটা হচ্ছে আমাদের ড্রাইভার নাম্বার। যেই তারিখে আমরা জন্মগ্রহণ করি এবং যেই মাসে জন্ম করি, যেই বছরে জন্মগ্রহণ করি, টোটাল যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো যে যোগ করে সেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তো ড্রাইভার নাম্বার হচ্ছে আমাদেরকে পরিচালনা করে, আমাদের সমস্ত জীবনকে পরিচালনা করে। আমাদের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা আমাদেরকে পরিচালনা করে। অর্থাৎ এই জন্ম তারিখটা আমাদের হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা আছে এই সংখ্যায় প্রত্যেকটা সংখ্যায় 9টা না, একটা একটা করে গ্রহ মিলে 9টা সংখ্যায় 9টা গ্রহ আছে। তো এই যে 9টা সংখ্যা আমার জন্ম তারিখে যে তারিখে হলো সেই তারিখের একটি সংখ্যা আছে। তো এই যে সংখ্যা, এই সংখ্যাটি একটি গ্রহকে রিপ্রেজেন্ট করে। এই গ্রহটি হচ্ছে আমাকে পরিচালনা করে। অর্থাৎ গ্রহের যে নেচার, সেই নেচারটি হচ্ছে অনেকটা আমার নেচারের প্রতিফলন করে। অর্থাৎ আমার নেচারকে অনেকটা গ্রহ রিপ্রেজেন্ট করে, অথবা গ্রহের নেচারকে অনেকটা আমি রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? যেহেতু গ্রহ হচ্ছে আমার চেয়ে অনেক বড় ভূমিকা রাখে এই বিশ্ব ব্রহ্মাণ্ড জগতে, তাহলে মানে আমি এই প্রকৃতপক্ষে আসলে অনেকটা এই গ্রহের যে কারিকুলাম আছে সেই কারিকুলামকে রিপ্রেজেন্ট করি। কন্ট্যাক্ট নাম্বার কি? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেটাকে ম্যানেজমেন্ট করা। এই যে গ্রহের যে কারিকুলাম আছে, গ্রহের যে কার্যক্রম আছে সেটাকে আপনার হচ্ছে ম্যানেজমেন্ট করার কাজ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারের কাজ। এটা হচ্ছে টোটাল যে জন্ম তারিখ আছে, ডেট অফ বার্থ আছে, দিন মাস বছর, এই সবগুলো মিলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যায় যে গ্রহটাকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ সেই গ্রহটাই হচ্ছে আমার সমস্ত জীবনকে পরিচালনা মানে নিয়ন্ত্রণ করি। আচ্ছা, এবার হচ্ছে এঞ্জেল নাম্বার হচ্ছে আমাদের যে জন্ম সালটা আছে সেই সালের যে সংখ্যা, সেই সংখ্যার আপনার হচ্ছে একটা রুলস হচ্ছে পুরুষের ক্ষেত্রে হচ্ছে সেই সংখ্যার যে মোট যোগফল সেই যোগফলটা হচ্ছে 11 নাম্বার থেকে মাইনাস করে নির্ণয় করতে হয়। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে সেই মোট সংখ্যাটা 4 সংখ্যার সঙ্গে প্লাস করে নির্ণয় করতে হয়। এখন এই অ্যাঞ্জেল নাম্বার মানে অ্যাঞ্জেল শব্দের অর্থটা হচ্ছে দেবদূত, মানে ডিভাইন এনার্জির সঙ্গে আমাদের কানেকশন। কোন নিউমারোলজিতে হচ্ছে এই অ্যাঞ্জেল নাম্বার নির্দেশ করে, অর্থাৎ এই যে নাম্বারটা আমরা পেলাম অ্যাঞ্জেল নাম্বারটা আমাদের জন্ম সাল থেকে, সেই অ্যাঞ্জেল নাম্বারটা হচ্ছে আমাদের ইউনিভার্সের সঙ্গে আমাদের কানেকশন ঘটায় দেয়। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার নিউমারোলজি থেকে সংক্ষিপ্তভাবে হচ্ছে ভাগ্যটাকে খুঁজে পাওয়ার একটা পথ আমরা এখানে উল্লেখ করলাম।
আবার আমরা হচ্ছে আমাদের বেশ কিছু ক্লাস হয়, পরিপূর্ণ না হলেও বেশ কিছু ক্লাস হয়। লুস ও গ্রিক নামে একটা নিউমারোলজির একটা অধ্যায় আছে। সেখান থেকে আমরা হচ্ছে যেমন 2026 সাল, তো এখানে নূর মোহাম্মদ সাহেব আছে, তার জন্ম যেই সালেই হয়ে থাকুক, সেই মানে তার জন্ম তারিখ জন্ম সাল অনুসারে 2026 সালে তার জন্য কোন সংখ্যাটা অ্যাক্টিভ আছে, কোন সংখ্যার কার্যকারিতা সে খুব বেশি ভাগ্যের সাপোর্ট পাবে, এই বিষয়টা ওই নিউমারোলজির লুসুগ্রিড নিউমারোলজির মাধ্যমে আমরা বের করা যায়। তো আমরা এগুলো আপনাদেরকে দেখাবো, আমাদের প্রত্যেকটা বেজে আমরা দেখিয়েছি। তো আমাদের সামনের যে বেজ আপনারা আছেন সেখানে আমরা দেখাবো, ঠিক আছে? তারপরে ধরেন আপনার চিন্তা শক্তি কিরকম, সেটা কতটুকু আপনাকে সাপোর্ট করবে, আপনার ইচ্ছা শক্তি কিরকম, সেটা কতটুকু আপনাকে সাপোর্ট করবে। আপনি চিন্তা করলেন, ইচ্ছাও আছে আপনার, কিন্তু আপনি অ্যাকশন নিতে কতটা প্রস্তুত, এটা আমরা খুঁজে বের করার পথ আপনাকে নিউমারোলজি থেকে আমরা দেখাবো। আপনার মানসিক শক্তি, মানসিক বল কতটুকু আছে, আপনি কতটুকু ইমোশনাল, শুধুমাত্র কি আবেগ দিয়ে সব দেখেন, নাকি আপনার মধ্যে বাস্তবতা আছে, প্র্যাকটিক্যাল নলেজ আপনার মধ্যে কতটুকু আছে, আপনি কতটুকু প্র্যাকটিক্যাল ম্যান, এই বিষয়টা খুঁজে বের করার যে পদ্ধতি সেটা আমরা নিউমারোলজি থেকে পেয়ে যাই। তো আমরা এগুলো আপনাদেরকে দেব। এর বাইরে আছে আবার অস্তরেখা। অস্তরেখায় আপনার আমাদের এই যে হাত, হাতে আছে এই যে আঙ্গুল আছে, আমাদের আঙ্গুলে দেখবেন সেখানে প্রত্যেকটা আঙ্গুলে 3টি করে আপনার পার্ট আছে, 1 2 3 এরকম। এই 3টি পার্টে আমাদের 12টা রাশি আছে, 4টা আঙ্গুলে আমাদের 12টা রাশি আছে। তো এই 12টা রাশি আপনার হচ্ছে আমাদেরকে নির্দেশ করে, হাতেই আমরা নির্দেশ পাই যে আপনার হচ্ছে কোন রাশি ওই ব্যক্তির কাছে অ্যাক্টিভ আছে, কোন রাশির কার্যকারিতা এই ব্যক্তির জীবনে বেশি ফলপ্রসূ হচ্ছে। তো আপনার হচ্ছে তারপরে আপনার হাতের রেখা, ছোট রেখা, বড় রেখা, 4টি প্রধান রেখা আছে। যেমন হচ্ছে ধরেন একটা হচ্ছে হার্ট লাইন, একটা হচ্ছে ব্রেইন লাইন, আর একটা হচ্ছে ফেট লাইন, আর একটা হচ্ছে লাইফ লাইন। তো এই যে 4টা প্রধান লাইন আছে, এই 4টা প্রধান লাইন প্রত্যেকের হাতে থাকে, কিন্তু তোর মধ্যে আমাদের হার্ট লাইন এবং ব্রেইন লাইন অনেকের হাতে আছে, এই দুইটা কম মানে যুক্ত হয়ে যায়। তো এটাকে আবার হচ্ছে অন্য একটা নামকরণ করা হয়েছে। তো কমন হচ্ছে 4টা রেখা প্রত্যেকের হাতে থাকে। তো 4টা রেখা দিয়ে আমরা যেমন হার্ট লাইন থেকে আমরা হচ্ছে ব্যক্তির হৃদয় কিরকম, সে হৃদয়বান মানুষ, তার মনোবল, তার হচ্ছে মানসিক বল, আমরা হচ্ছে ওই হার্ট লাইন থেকে আমরা বিচার করতে পারি। ফেট লাইন থেকে হচ্ছে ভাগ্য কতটুকু তাকে সাপোর্ট করবে, ঠিক আছে, বা সে কতটুকু ভাগ্য নির্ভর নাকি সে অ্যাক্টিভ, এটা আমরা কিন্তু আমরা ফেট লাইন থেকে বিচার করতে পারি। আমরা ব্রেন লাইন থেকে বিচার করতে পারি যে ব্যক্তির মস্তিষ্ক তাকে কতটুকু সাপোর্ট দেবে, ঠিক আছে, তার চিন্তা শক্তি কতটুকু তাকে সাপোর্ট দেবে, এই বিষয়টা আমরা ব্রেন লাইন থেকে বিচার করতে পারি। লাইফ লাইন থেকে আমরা হচ্ছে তার জীবন রেখা, তার জীবন হচ্ছে কত দূর যাবে, কোথা থেকে শুরু হবে কত দূর যাবে, তো এই বিষয়গুলো আমরা দেখি। তারপরে হাতে আপনার 9টা গ্রহের অবস্থান আছে। তো 9টা গ্রহ আমাদেরকে নির্দেশ করে, যেমন শুক্র সুখ শান্তি সমৃদ্ধির কারক, মঙ্গল হচ্ছে আমাদের বল বীর্য এনার্জির কারক, রাহু হচ্ছে আমাদের মুখের কারক, কেতু হচ্ছে আমাদের গোপনীয়তার কারক, বৃহস্পতি আমাদের হচ্ছে জ্ঞানের কারক, বুধ হচ্ছে আমাদের বুদ্ধিমত্তার কারক, শনি হচ্ছে আমাদের কর্মের কারক, রবি হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটির কারক, চন্দ্র হচ্ছে আমাদের যে স্নেহ ভালোবাসা মমত্ববোধ এগুলার কারক হচ্ছে চন্দ্র। তো এই যে 9টা গ্রহ, 9টা গ্রহের কারকতা অনুসারে আমরা হাত দেখে বুঝতে পারি যে ব্যক্তির মধ্যে আসলে কোন গ্রহটি গ্রহ পজিটিভ আছে, কোন গ্রহগুলো নেগেটিভ আছে, ঠিক আছে, এগুলো আপনারা জানতে পারবেন। এবং মোটামুটি কয়েকটা ক্লাস করলে আপনারা নিজেদেরকে বিচার করতে পারবেন যে আপনার মধ্যে মমত্ববোধ কতটুকু আছে, কতটুকু আপনার মধ্যে ফায়ার আছে, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন হাত থেকে। সবকিছু আমরা জানা যায়। এবং হাতের সাথে নিউমারোলজির কম্বিনেশন, নিউমারোলজির সাথে হাতের কম্বিনেশন, সর্বোপরি হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি আছে, সেই ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি হচ্ছে নবম ভাব। এবং নবম ভাব হচ্ছে আমাদের, যেমন অ্যাস্ট্রোলজিতে 4টা পার্ট আছে, আমাদের যে 12টা রাশি সেটাকে 4টা পার্টে ভাগ করা হয়েছে। 4টা পার্ট কি কি? একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে অর্থ, একটা হচ্ছে কাম, একটা হচ্ছে মোক্ষ। ধর্ম কি? ধর্ম হচ্ছে একজন ব্যক্তি, আপনি হচ্ছে হিন্দু মুসলিম বুদ্ধি খ্রিস্টান, এটা হচ্ছে ধর্ম না। ধর্ম হচ্ছে আপনার ডিউটি, আপনি কতটা কর্তব্যপরায়ণ, আপনাকে যে কর্তব্য দায়িত্ব দেওয়া হলো, কর্তব্য দেওয়া হলো, আপনার মা দিল, বাবা দিল, ভাই দিল, ওয়াইফ মানে সহধর্মিণী দিল, বা সন্তান বললো যে আমার বইটা নিয়ে আসেন, আমার বই নিয়ে এসো, বা আমার হচ্ছে গাইড নিয়ে এসো, বা আমার একটা তত্ত্ব জেনে নিয়ে আসো। তো এই যে বিষয়টা কতটা দায়িত্বের সঙ্গে গ্রহণ করেন, কতটা দায়িত্বের সঙ্গে পালন করেন, তো এই বিষয়টা আপনার হচ্ছে আমরা আহ, এই কি বলে আমাদের যে ধর্ম ত্রিকোণ আছে সে ধর্ম ত্রিকোণ থেকে জানতে পারি। অর্থ ত্রিকোণ থেকে আমরা হচ্ছে জীবনের সার কি আছে, কেন আমার জন্ম হলো, হ্যাঁ ঠিক আছে, মানুষ হিসেবে আমি কেন জন্মগ্রহণ করলাম, এবং জন্মগ্রহণ করলাম তো করলাম, এই ব্যক্তিকে কেন বাবা হিসেবে পেলাম, এই ব্যক্তিকে কেন মা হিসেবে পেলাম, কেন আমার দুটি ভাই হলো, কেন দুটি বোন হলো না, ঠিক আছে, এই ব্যক্তিকে কেন আমি জীবন সাথী হিসেবে পেলাম, এত সুখী আমি জীবন সাথী পেলাম, আশেপাশের কেউ হচ্ছে লাইফ পার্টনার নিয়ে সুখ নাই, আবার হচ্ছে আমার জীবন সাথীকে নিয়ে আমি বেশ কষ্টে আছি। তো মানে এই কষ্টের জীবন সাথী আমার কেন আমি পেলাম, তো এই যে বিষয়াদি, এই যে প্রশ্ন মনে সৃষ্টি হবে,
তো প্রশ্ন আমরা সৃষ্টি করে দেব, আনসারও আমরা সৃষ্টি করে দেব, এবং এই বিষয়টি আমরা হচ্ছে অর্থ ত্রিকোণ থেকে আমরা জানতে পারি। কাম ত্রিকোণ মানে প্রত্যেকের মনে আমাদের হচ্ছে ডিজায়ার আছে, আমাদের কামনা বাসনা আছে, আমরা একটা লক্ষ্যে পৌঁছাতে চাই, কোনো কিছু অর্জন করতে চাই, কোনো কিছু পেতে চাই, কোনো কিছু উপভোগ করতে চাই। তো এই যে আমাদের উপভোগ্য বিষয়াদি বা আমাদের কামনা বাসনা যাই আছে সেগুলো কিন্তু আমরা কাম ত্রিকোণ থেকেই জানতে পারি। আবার হচ্ছে মুখ্য, মুখ্য মানে কি, যখন আমরা হচ্ছে জীবনের অর্থ জানবো, যখন আমরা কর্তব্য পালন করবো, যখন আমাদের সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে, তখন একটা ত্যাগের ব্যাপার আসে। ঠিক আছে, যে আর কোনো কিছু আমার প্রয়োজন নাই, এই যে ত্যাগ, এই যে মানে মুখ্যের দিকে যাত্রা, এই যে হচ্ছে আপনার স্পিরিচুয়ালিটির দিকে যাত্রা, এগুলা কিন্তু আমরা এই অ্যাস্ট্রোলজি থেকে জানতে পারি। তো এখানে আপনার হচ্ছে এই যে আপনি ধর্ম অর্থ কাম মোক্ষ আছে, এখানে অ্যাস্ট্রোলজিতে 4টা স্তম্ভ আছে, কেন্দ্রভাব আছে 4টা স্তম্ভ। আপনার হচ্ছে একটা টেবিল যদি আমরা বানাই, এখন হচ্ছে আধুনিক টেবিল হচ্ছে ফ্লাই মানে কি বলে আপনার বোর্ডের টেবিল হয়, সেখানে পায়া থাকে না। কিন্তু আমরা আপনার হচ্ছে যখন আমরা লেখাপড়া করছি, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, তখন 4 পায়ের টেবিল ছিল। ঠিক আছে, তো 4 পায়ের টেবিল সবার বাড়িতে ছিল না, সব স্টুডেন্টরা পেতো না। ঠিক আছে, তো এই 4 পায়ের টেবিল হচ্ছে মূল স্তম্ভ হচ্ছে 4টা। বা আমরা যখন কোনো ঘর নির্মাণ করি, কোনো বিল্ডিং নির্মাণ করি, তখন বলা হয় যে 4 কোণার 4টা যে পিলার, যে 4 কোণার 4টা ইয়ে আছে, পায়া আছে, সেটা অত্যন্ত শক্তিশালী, এইভাবে আপনার হচ্ছে ছাদকে ধরে রাখে বা চালাকে ধরে রাখে। তো এই যে 4টা স্তম্ভ, অ্যাস্ট্রোলজিতে আমাদের এরকম 4টা স্তম্ভ আছে, আমরা এগুলোকে কেন্দ্র ভাব বলি। লগ্ন ভাব, 1 নম্বর ভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব, এবং হচ্ছে আপনার দশম ভাব। তো 1 নম্বর ভাব হচ্ছে আমি ব্যক্তি নিজে মানে দেহ মনকে বোঝানো হয়, চতুর্থ ভাব হচ্ছে পরিবারকে বোঝানো হয়, সপ্তম ভাব হচ্ছে জীবন সাথীকে বোঝানো হয়, দশম ভাব হচ্ছে আমাকে কর্মকে বোঝানো হয়। তো এই 4টার কোনো একটি যদি মানে আমার এই 4 পায়ের কোনো একটা পা যদি ভাঙা হয়, তাহলে আমার টেবিলটা ভেঙে পড়বে, মানে আমার ছাদ ভেঙে পড়বে, মানে আমার লাইফটাও ভেঙে পড়বে। তো এই যে বিষয়াদি, এই বিষয়াদি আমরা আপনাদেরকে শেখাবো, আপনারা শিখতে পারবেন। আবার হচ্ছে এই 4টা ভাবকে সুখের ভাব বলা হয়। মানে এই 4টা ঠিক আছে, মানে আপনার হচ্ছে দেহ, আপনার প্রতিষ্ঠা, সবকিছু ঠিক আছে, মানে আপনার পরিবার ঠিক আছে, আপনার জীবন সাথী ঠিক আছে, সবকিছু ঠিকঠাক, আপনার কর্ম ঠিকঠাক আছে, মানে আপনি সুখী মানুষ। তো সুখী তো হলেন, এবার শান্তি পাবেন কিনা, শান্তি কোথা থেকে দেখবো? সেই শান্তিটা আমরা দেখবো হচ্ছে আপনার হচ্ছে এই 1 নম্বর ভাব থেকে, পঞ্চম ভাব থেকে, এবং নবম ভাব থেকে। তো 1 নম্বর ভাব তো বললামই, আমাদের লাইফকে রিপ্রেজেন্ট করে, আমাদের কি বলে প্রতিষ্ঠাকে রিপ্রেজেন্ট করে। আর পঞ্চম ভাব কি, আমাদের বিদ্যাকে রিপ্রেজেন্ট করে, আমাদের সন্তানকে রিপ্রেজেন্ট করে, আমার বংশকে রিপ্রেজেন্ট করে, আমার মেধাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আমার সক্রিয়তাকে, আমার মননশীলতাকে, এগুলাকে রিপ্রেজেন্ট করেছে আমাদের পঞ্চম ভাব। তো এই পঞ্চম ভাব হচ্ছে চতুর্থ ভাব, যখন মানে আমাদের কেন্দ্র ভাব যখন এস্টাবলিশড হয়, তখন হচ্ছে পঞ্চমে আমরা হচ্ছে ত্রিকোণ ভাব থেকে আমরা শান্তিটা পাই। তো সুখ এবং শান্তি পারস্পরিক দুই ভাই, এই দুটোই আমরা অ্যাস্ট্রোলজি থেকে জানতে পারবো যে ব্যক্তি পাবে কিনা। এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আমরা পাবো, ওটা নির্ধারণ করলাম, তখন কখন পাবো? এই কখন পাবো সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই। মহেশ মন্ডল, আপনি মিউট করুন। কখন পাবো সেটা আমরা কি, এই আনসারটা কোথায় পাবো? সেটা আমরা আনসারটা পাবো আপনার দশা অন্তর্দশায়, মহাদশা এবং অন্তর্দশা। মিনিমাম 25টা ক্লাসের পরে আপনাদেরকে মহাদশা এবং অন্তর্দশা শেখানো হবে। তো মহাদশা কি? মহাদশা হচ্ছে একটা, যে গ্রহে আপনার জন্ম হয় সেই গ্রহের একটা মহাদশা হয়। তো ধারাবাহিকভাবে তারপরে হচ্ছে আপনার 9টি গ্রহের মহাদশা হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ 6টি গ্রহের মহাদশা জীবনে বুক করতে পারে। অবশ্যই এর চেয়ে অনেক 1-2টা বেশিও অনেকে করে, যাদের আয়ুষ্কাল একটু বেশি থাকে। তো আপনার মহাদশা আপনার আমরা বিচার করা শেখাবো। কিন্তু মহাদশা এককভাবে কোনো ফল দেয় না। বিংশতির মহাদশায় 4টা পার্ট আছে। একটা হচ্ছে মহাদশা, একটা হচ্ছে অন্তর্দশা, 5টা পার্ট আছে, একটা মহাদশা, একটা অন্তর্দশা, একটা প্রত্যন্তর্দশা, একটা হচ্ছে সূক্ষ্মদশা, একটা হচ্ছে প্রাণদশা। এখন মহাদশার সাথে অন্তর্দশার একটা কম্বিনেশন থাকে। মহাদশা এবং অন্তর্দশা মিলিতভাবে ব্যক্তির জীবনকে একটা সার্টেন ওয়েতে নিয়ে যায়, নিয়ে হচ্ছে তার জীবনের যে আমরা যেই জন্মচকে, জন্মকুণ্ডলিতে আমরা যে বিচারটা করে যে রেজাল্টটা আমরা পাই, সেই রেজাল্টটা হচ্ছে কার্যকারিতা ফল প্রকাশিত হয় সে মহাদশা এবং অন্তর্দশায়। তো এখানে একটা বিষয় হচ্ছে, এই মহাদশা অন্তর্দশার সাথে আমরা আপনাদেরকে গোচর শেখাবো। গোচর কি? যেমন আজকে স্যার একটা জন্মছক এঁকেছেন, এটা হচ্ছে আজকে সন্ধ্যা 6টার সময় যে আপনার হচ্ছে ক্লাসটা শুরু হয়েছে, ওই সময়ে মহাকাশে গ্রহ নক্ষত্রের অবস্থানটা কি আছে, সেই বিষয়টা এখানে উল্লেখিত আছে। তো আমরা আপনাদেরকে এই গোচরটা শেখাবো। অর্থাৎ যেই মুহূর্তে আপনার মনে হলো যে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কিছু একটা জানতে চাই, ওই মুহূর্তে গ্রহ নক্ষত্রের অবস্থানটা কি আছে, এবার কেন আপনার মধ্যে এই প্রশ্ন আসলো যে আসলে আমি নিজে সম্বন্ধে জানতে চাই, এই বিষয়ে আপনি আমাদের এই অ্যাস্ট্রোলজি থেকে আপনি জানতে পারবেন। এখানে ভাগ্যের যে মানবের ভাগ্য, ভাগ্য হচ্ছে নবম ভাব। তো নবম ভাব হচ্ছে কি? নবম ভাব আমাদের ডিভাইন এনার্জি, নবম ভাব হচ্ছে আমাদের গুরু। আপনি হচ্ছে যাই শিখবেন, ধরেন আপনি হচ্ছে একজন মানুষকে জিজ্ঞেস করলেন রাস্তাতে চলার পথে যে ভাই আমি হচ্ছে কি বলে বসুন্ধরা মার্কেট যাব,
একটু মার্কেটটা কোথায় আপনি একটু বলে দিন। তো উনি দেখাই দিল যে আপনার সামনে যান, যায় বামে গিয়ে আপনার হচ্ছে বসুন্ধরা মার্কেটে যেতে পারবেন। এই যে মেসেজটা আপনাকে দিল, তিনিও ওয়ান কাইন্ড অফ আপনার গুরু। ঠিক আছে? তো আমরা যখনই যার কাছ থেকে কোনো কিছু শিখতে পাই, সেটা কম হোক বেশি হোক, সে আমার গুরু। ঠিক আছে? তো আমরা হচ্ছে জীবনে সেই গুরুকে সম্মান করলে আপনার হচ্ছে আমাদের এই নবম ভাবটা অ্যাক্টিভ হয়। তো এই যে ছোটখাটো এই সমস্ত বিষয় আমরা অনেকেই জানি, কিন্তু এই জানা বিষয়গুলো আপনাদের সামনে আবার নতুন করে আমরা উপস্থাপন করব, যেন জানা বিষয়টা আমরা হচ্ছে প্রয়োগ করতে ভুলে না যাই। তো এই যে বিষয়, আপনার হচ্ছে নবম ভাব হচ্ছে আমাদের উচ্চ শিক্ষার জায়গা, নবম ভাব হচ্ছে আমাদের স্পিরিচুয়ালিটি শিক্ষার জায়গা। ঠিক আছে? আধ্যাত্মিক শিক্ষার জায়গা, নবম ভাব হচ্ছে আমার পিতার জায়গা। ঠিক আছে? তো এই বিষয় দিয়ে আপনার হচ্ছে আমরা শিখাবো। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যেমন নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্য, আর দশম ভাব হচ্ছে কর্ম। এখন একটা প্রশ্ন, প্রত্যেক অ্যাস্ট্রোলজারকে আপনার একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে কর্ম আগে না ভাগ্য আগে? ঠিক আছে? তো এখন ধরেন যদি আপনি বলেন যে ভাগ্যে যা আছে তাই হবে, তাহলে ভাগ্যে যা আছে যদি তাই হবে, তাহলে কৃষিকাজ করার কোনো দরকার ছিল না। আজ থেকে 5,000 বছর আগে আমাদের পেশা বলতে ছিল কৃষিকাজ, শিল্প ছিল না। তাহলে কৃষিকাজ কেন করার? আমি জমিতে হাল চাষ করা কি কি দরকার ছিল গরু দিয়ে? হাল চাষ করার এই কারণে দরকার ছিল যে আমাদের কর্ম করতে হবে, কর্ম করলে আমাদের ভাগ্য অ্যাক্টিভ হবে। ঠিক আছে? আমাদের এই যে ভাগ্যটাকে 84টাকে ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? আমাদের কি বলে কি বলে অ্যাস্ট্রোলজির যে পঞ্চতত্ত্বের যে জায়গা আছে, পঞ্চতত্ত্বের গবেষণায় বলা হচ্ছে মানুষের মধ্যে 84টা চক্র আছে। তো 84টা চক্রের মধ্যে 72% হচ্ছে জলচক্র। এই 72% জলচক্রকে পরিবর্তন করা যায়। আমরা অ্যাস্ট্রোলজার যারা আছি, আমরা হচ্ছে রত্ন পাথর বা হচ্ছে গাছের মূল বা বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে, প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আমরা হচ্ছে ওই 72%কে পরিবর্তন করতে পারি। কিন্তু 12% হচ্ছে স্থির ভাগ্য। এই 12% স্থির ভাগ্যকে আমরা পরিবর্তন করতে পারি না। ঠিক আছে? তো এখন কর্মকেও আমাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে, ভাগ্যকে অ্যাক্টিভ রাখতে হবে। And ভাগ্য কি? ভাগ্য হচ্ছে কর্মের দ্বাদশ ভাব। আপনার হচ্ছে ভাগ্যকে যখন ত্যাগ করবেন তখন কর্মে অ্যাক্টিভ হবেন। ঠিক আছে? আবার হচ্ছে ওই ভাগ্যের যেখানে শেষ সেখানে কর্মের যেহেতু শুরু, তার মানে আপনার ভাগ্যে যা আছে তা হবে। তো দুটার মধ্যে কম্বিনেশন আছে, ওই কম্বিনেশনটাকে মেনটেন করে, কম্বিনেশনটাকে যত উপযুক্ত ভাবে উপলব্ধি করে আপনার হচ্ছে সামনে আমরা এগিয়ে যাব। তো আমাদের যে ক্লাস সেশন আসবে, যখন রেগুলার ক্লাস আসবে, তখন আপনারা ধারাবাহিকভাবে খুবই সুন্দর মার্জিত ভাবে আপনারা শিখতে পারবেন এবং কোনো চাপ নিতে হবে না। আশা করছি একটা ক্লাস আপনার শুক্রবারে অনুষ্ঠিত হবে, সকাল বিকাল দুটো ক্লাস হবে। যদি পরবর্তী শুক্রবারের আগে ওই ক্লাসটা একবার করে অন্তত রিপিট করে আপনারা দেখতে পারেন, তাহলে আপনাদের হচ্ছে শিখতে কোনো সমস্যা হবে না। এই 12টি যে ভাব আছে, এখানে আপনার হচ্ছে 4টা তত্ত্ব আছে, অগ্নি পৃথিবী বায়ু জল। ঠিক আছে? তো আমাদের তত্ত্ব হচ্ছে 5টা, পঞ্চতত্ত্ব, তৃতীয় পথে স্মরোদ্যম। তো তার মধ্যে 4টা এখানে পাই, আকাশ তত্ত্বের এখানে উপস্থিতি নাই। আকাশ তত্ত্বের উপস্থিতি এই কারণে নাই যে আকাশের মধ্যে হচ্ছে আমাদের এই টোটাল অ্যাস্ট্রোলজির ব্যাপারটা আছে। তাহলে অ্যাস্ট্রোলজিটা কি? অ্যাস্ট্রোলজি হচ্ছে আকাশ। এই আকাশ কি? আকাশ আপনাকে কথা বলবে, আমাকে কথা বলবে। ঠিক আছে? আকাশ আমাকে বলে দিবে যে চিত্রা কর্মকারের ভাগ্যে কি আছে, আমি সেটা আনসার করব। আকাশ আমাকে বলে দিবে, চিত্রা কর্মকারকে বলে দিবে, অ্যাস্ট্রোলজার দেখে দেবে ভাগ্যে কি আছে। তো চিত্রা কর্মকার আমাকে সেই আনসারটাই করবে। তো এই যে বিষয়, আপনার হচ্ছে সবাই ভিডিও অন করে রাখবেন। তা অন করে রাখলে হচ্ছে আমরা মাঝে মধ্যে এইভাবে নাম ধরে বলতে পারবো আর কি। ঠিক আছে? আর ফেস যখন না থাকবে তখন নাম বলে কি হবে? তো আপনার নামটা যে আমি নিলাম, দেখলেন আপনার হচ্ছে আপনার আত্মীয় স্বজন কেউ যদি এখন পরবর্তীতে ভিডিওটা দেখে, তখন বুঝে যাবে যে আপনি হচ্ছে ক্লাসে জয়েন করছেন, মানে আপনি অ্যাস্ট্রোলজি শিখতেছেন, আপনি অ্যাস্ট্রোলজি জানতেছেন। ঠিক আছে? এবং হচ্ছে বিশেষভাবে তারা দেখবে। এটার সুবিধা হচ্ছে এটা, আমরাও কিন্তু লক্ষ্য রাখি, আমরা এখানে যারা 4জন স্যার আছি, আমরা আমরা প্রত্যেকে এটা লক্ষ্য রাখবো যে কার ভিডিও অন আছে, কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। ফেস দেখলে আমরা বুঝতে পারি যে আপনারা হচ্ছে আমি যা বুঝাতে চাচ্ছি সেটা বুঝতে পারছেন কিনা। যাই হোক, আপনার হচ্ছে ধারাবাহিকভাবে আপনারা সবকিছু শিখবেন। আমাদের আরো 2জন স্যার আছে, তারাও কিছু বলবে। তো আমি এই পর্যায়ে আপাতত বিরতি নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি জেকে দেব স্যারকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। জেকে দেব স্যারের বক্তব্যের ভিতরে আমি কিছু কথা বলতে চাই। যে দেখুন, মানুষের ভাগ্য কিন্তু আকাশে লেখা থাকে। আমরা মনে করি যে যেহেতু এটি মহাকাশে যে গ্রহ নক্ষত্র যেভাবে ঘূর্ণায়মান, সেটিকে দিয়ে আমরা ভাগ্যটি ধরে আনি। কিন্তু সেই ভাগ্যের কলমটি চলে কিন্তু মানুষের কর্ম দ্বারা। তো আপনার কর্ম কি হবে? আপনার কর্ম জ্যোতিষ হবে, না আপনার কর্ম ডাক্তার হবে, না ইঞ্জিনিয়ার হবে? প্রত্যেকে স্ব স্ব পেশায় আছেন, কারণ সকল পেশার শেষে আসে মানুষ জ্যোতিষ শিখতে। তো কোন কালো কলম দিয়ে, কোন কালি দিয়ে আপনি ভাগ্য লিখবেন, সেই কালিটি নির্ণয় করবে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। অর্থাৎ ভাগ্যের কলমটি যে চলবে, সেটি আপনার কর্মের দ্বারা চলবে। এবং কোন কালি দিয়ে লিখবেন, সেই কালিটা
উদ্ঘাটন করে দেবে হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। তাছাড়া জন্মকুণ্ডলী আমরা জানি, জন্ম সময়ের দশা জানি, কর্মফল জানি, আবার রাজযোগ জানি, ধনযোগ জানি, ভিখারি যোগও জানি, কিন্তু সবকিছুর মূলে কিন্তু জানতে হবে যে ভাগ্য স্থির নয়, কখনোই স্থির নয়। যেমন দেখুন, আজকে আপনার বাড়ি গাড়ি যা কিছু রয়েছে, আপনি যখন অন্তিম যাত্রা করবেন তখন সেটি কিন্তু আপনার ভাগ্যের জিনিস চলে যাবে আপনার পরবর্তী যারা উত্তরাধিকার রয়েছে তাদের উপর। এমনকি কর্ম দ্বারা যে ভাগ্য পরিবর্তন করছেন সেই ভাগ্য পরিবর্তনও কিন্তু ছেড়ে দিতে হবে। অর্থাৎ এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান। সেটি আবার যদি গীতার সারমর্মে যাই বা আমরা ধর্মীয় গ্রন্থের সারমর্মেও যদি যাই, তাহলেও কিন্তু সেই একই কথা বলবে, সকল ধর্মের সার কথা একটি কথাই বলবে, যে আপনি যা করছেন, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, কিভাবে সুযোগের সদ্ব্যবহার করছেন, সেটি দ্বারা আপনার ভাগ্য কিভাবে গঠিত হচ্ছে। তো সেটি আগাম পূর্বাভাস দেয় একমাত্র জ্যোতিষশাস্ত্র, যে আপনি কি চিন্তা করছেন। আসলে আজকে আপনারা যারা নতুন যোগদান করেছেন, আপনারা জ্যোতিষ শিখবেন কিনা, আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, এটি হচ্ছে আপনার চিন্তা করছেন কি। তাছাড়া ধরেন আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন আজকের ক্লাসের পরে, আপনারা আদৌ আপনারা ভর্তি হবেন কি হবেন না, এখানে শিখবো কি শিখবো না, ইনরা কি শিখাতে পারবে। ধরুন আমরা এখন মুখে বড় বড় কথা বললাম, অনেক কিছু শিখাবো, কিন্তু আসলে কি শিখবো, তো আপনাদের যাচাই করে নিতে হবে। তো যাচাই করার পদ্ধতি কি? যে ধরেন সবাই তো আর স্বর্ণ চিনবে না, সবাই হিরে চিনবে না, সবাই আহ বিশেষ করে চুনি মাণিক্য চিনবে না। তথাপিও বিশেষ করে আমি একটি কথা বলতে চাই, যে জ্যোতিষ যারা, তারা হচ্ছে স্বর্ণকার না হলেও সোনা চেনে, যে তার কর্ম চেনে, তারা কর্মটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার পথটা চেনে। কোন দিনে কাজ করলে, কোন দিনে নামকরণ করলে শুভ হয়, কোন দিনে বিবাহ করলে শুভ হয়, শুধু বিবাহ তারিখ পঞ্জিকাতে লেখা থাকে, কিন্তু তার যে পাত্রপাত্রীর রাশি অনুযায়ী, পাত্রপাত্রীর লগ্ন অনুযায়ী, তার জন্য নক্ষত্র অনুযায়ী কোন দিনটি শুভ, সেটি সেই দিনে বিবাহ করলে শুভ হবে, এটি কিন্তু নির্ধারণ করে জ্যোতিষরা। এটা কিন্তু বিশেষ করে আপনার সেই বিবাহ যিনি আহ, করান বা পড়ান, তিনি কিন্তু নির্ধারণ করেন না। যে পঞ্চাঙ্গে লিখিত থাকে এই সময় হচ্ছে মুখে অন্ন দিলে সে অন্ন মানে হজম ভালো হবে, বা সেই অন্ন খেয়ে সে তার জীবনে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। তাহলে এই যে মুখান্নপ্রাশন, মুখান্নপ্রাশন কি মেষ রাশির লোকের মুখান্নপ্রাশন রবিবার হবে, বৃষ রাশির সোমবার হবে, বা মিথুন রাশির মঙ্গলবার হবে, ধরেন এরকম হয়তো থাকলো। তো ধরেন এইভাবে কিন্তু দেওয়া থাকে না, পঞ্চাঙ্গে থাকে মাসের অমুক দিনে মুখান্নপ্রাশন হবে বা অন্নপ্রাশন হবে। কোন দিনে অন্ন, কোন রাশির লোক, কোন লগ্নের লোক কোন দিনটাকে বেছে নেবে, কোন নক্ষত্রের লোক কোন দিনকে বেছে নেবে, কোন ইষ্ট দেবতাকে স্মরণ করে সে অন্ন নেবে, তবেই না তো তার জীবনের সেই অন্ন বস্ত্র বাসস্থান তার জীবনে সুখকর হবে, বা ওই প্রথম অন্ন তার জীবনে কতদিন পর্যন্ত এই অন্নটি যাবে। বিশেষ করে তার জীবনে অন্নের অভাব হবে কি হবে না, সেটি কিন্তু ওই অন্নপ্রাশনের দিনই লিপিবদ্ধ থাকবে। সেটি বুঝতে পারবে একমাত্র এই মহাকাশ বিজ্ঞানী বা মহাকাশ বিদ্যায় যারা পারদর্শী বা জ্যোতিষবিদ্যায় যারা পারদর্শী, তারাই কিন্তু পারবে। অর্থাৎ আপনারা সুযোগ নিচ্ছেন বা সিদ্ধান্ত নিচ্ছেন, এই সিদ্ধান্ত কিভাবে সৎ ব্যবহার করবেন, সেই সৎ ব্যবহার করার পদ্ধতিটি তুলে ধরে হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম কি? বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম সাধারণত যে জন্ম, বাঁচা, মরা, এই তিনটি ধাপ। তো মানুষ জন্মগ্রহণ করবে, সে বড় হবে, সে বেঁচে থাকবে, সে কর্ম করবে, মারা যাবে, এখানেই সমাপ্তি। এটি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম। কিন্তু সেই নিয়মের মধ্যে কোনটি ভালো, কোন জলটি ভালো, কোন জলটি খেলে ভালো হবে, আর কোন জলটি খেলে খারাপ হবে, কখন খেলে ভালো হবে, কখন খেলে খারাপ হবে, এটি জ্যোতিষরা শিখাবে। এমনকি ভাগ্য কোনো গোপন সিন্ধুক নয়, যে সিন্ধুক থেকে বা গোপন কোনো পকেট নয়, গোপন কোনো বাক্স নয়, যে বাক্সের ভিতর ভাগ্য থাকে ওখান থেকে ধরে এনে আপনাদের হাতে একটু তুলে দেওয়া হলো, এটি গোপন সিন্ধুক নয়। এটি একটি চলমান গল্প। এটি মনে রাখতে হবে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগ্য কোনো সিন্ধুকে লিপিবদ্ধ থাকে না। যেটি থাকে সেটি জ্যোতির চোখ দিয়ে, অর্থাৎ জ্যোতিষের চোখ দিয়ে, ঈশ্বরের জ্যোতি দিয়ে তবেই না দেখতে হয়, সেই চলমান গল্প রচনা করতে হয়। যার লেখক হচ্ছে এই চলমান জীবন চলার পথে, লেখক হচ্ছে কিন্তু আকাশ, অর্থাৎ মহাকাশ, বা পামিস্ট্রির হাত, বা নিউমারোলজির সংখ্যা। সংখ্যা একটি মাত্র সংখ্যা, কিন্তু আপনারা তো দেখেছেন একের পিছনে একের পরে শূন্য দিলে 10 হয়,
এমনকি তারপরে আরেকটি শূন্য দিলে 100 হয়ে যায়। আবার বাম পাশে শূন্য দিলে তার কোনো মূল্য থাকে না, কিন্তু মূল্য থাকে। কখন থাকে আর কখন থাকে না, এটি আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তো এই সিন্ধুকের যে ভাগ্য বা পকেটের ভাগ্য বা বাক্সের যে ভাগ্য, সেটি তুলে কিভাবে আনি, জ্যোতিষরা কিভাবে আনে, এমনকি আপনি কিভাবে আপনার পরিবারের সেই সংরক্ষিত ভাগ্যটা আপনারা কিভাবে সামনে নিয়ে এসে তার পথ দেখাবেন, ভাগ্যফল প্রত্যাশীকে কিভাবে দেখাবেন, তার সম্পাদক কিন্তু আপনি নিজেই হবেন। অর্থাৎ যারা জ্যোতিষ তারাই হবে, শুধু আমি হব এটি বললে হবে না। প্রত্যেকে আপনারা এখানে যারা জ্যোতিষ শিখবেন বা আপনারা যেটি চিন্তা করছেন যে শিখবো কি শিখবো না, আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, এমনকি এই যে গোপন ভাগ্যকে সামনে আনবেন, যার লেখক হবেন আমি বললাম যে আপনারাই লিখবেন, আপনারাই সেই কোন কালি দিয়ে লিখবেন, কোন কলম দিয়ে লিখবেন, সেই সম্পাদক কিন্তু আপনার নিজেরাই হবেন। তো এই সম্পাদক আপনারা হতে চান কিনা? এমনকি মানুষ জন্মালে আকাশে যে গ্রহ নক্ষত্র থাকে তারা একটি নকশা তো তৈরি করে দেয়। সেই নকশা ইচ্ছা করলে, ধরেন আপনারা নকশা দেখতে পাচ্ছেন, যেটি আমাদের জেকে দেব স্যার বলে গেলেন যে বৃহস্পতি সম্মানদাতা, রবি হচ্ছে যশদাতা, এমনকি চন্দ্র হচ্ছে মমত্বদাতা, শুক্র হচ্ছে শান্তিদাতা। কিন্তু সেই শান্তিটা কোন দিকে, তার সম্পাদক কিন্তু আপনাকেই হতে হবে। সম্মানটি কোন দিকে, সেই সম্মানের সম্পাদক কিন্তু আপনাকেই হতে হবে। যেটি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদের সম্মেলন করে, কেন সম্মেলন করে? সম্মেলনে কিন্তু গুণীজন জ্যোতিষদের সম্বর্ধনা দেওয়া হয়। প্রকৃত গুণী কে, কে ওই জীবন বা নিজের কর্ম মানে ভাগ্যের কলমটি চালাতে পারে, লিখে, এমনকি সে বের করতে পারে, তার জন্য আপনাদের হাতের লেখা প্রবন্ধ নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতায় আপনাদের পুরস্কৃত বা সম্মানিত করা হয়ে থাকে। তো এই আকাশের বিশেষ করে গ্রহ নক্ষত্রের যে নকশা, সেই নকশার মধ্যে কিন্তু লুকিয়ে থাকে সম্ভাবনাময় জীবন, যেটি আপনারা লিখবেন, যেটির আপনারা সম্পাদক হবেন। আর সেই নকশা পরিবর্তন করা যায় কিনা সেটিও কিন্তু শিখতে হবে। তবেই না আমরা কিন্তু সেই ভাগ্যের কলম দিয়ে আমরা কি লিখবো সেটি জানি। তো যদি মনে করি যে জন্ম বাঁচা মরা, আমরা জন্মেছি, কিছুদিন বেঁচে থাকবো, কর্ম তো করবোই, তারপরে মরে যাও, তাহলে আর জ্যোতিষশাস্ত্রের কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে আমি, আমার আকাশে ভাগ্য লেখা থাকে, কিন্তু সেই ভাগ্যের কলমটি যে আমাকেই চালাতে হবে, এমনকি আমাকে জ্যোতিষ শিখে জ্যোতির আলো আমার পরিবার পরিজন, আমার সমাজ, আমার এমনকি ভাগ্যফল প্রত্যাশী পেশা হিসাবে নেন বা না নেন, জীবনকে কিভাবে উপলব্ধি করতে হয়, সেই নকশার কিভাবে পরিবর্তন করতে হয়। হাতের রেখাকে হয়তো পরিবর্তন করতে পারবেন না, কারণ অনেকেই ছুরি দিয়ে হাতের রেখা কেটে পরিবর্তন করার চেষ্টা করেছে, কিন্তু ভাগ্য পরিবর্তন হয়নি। সেটি কিভাবে পরিবর্তন করতে হয়, তার মূল রহস্য, বিশেষ করে শুধু পুঁথিগত বিদ্যা নয়। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কখনো পুঁথি কিনতে বলে না। যে আপনারা মানবের শ্রবণ শক্তি যেহেতু বেশি কার্যকর হয়ে থাকে, তো আমরা যার জন্য ভিডিও সংরক্ষণ করি, কোনো ক্লাস মিস গেলে আপনারা সেই ভিডিও দেখতে পারবেন। সেখান থেকে শুনিয়ে এবং অনুধাবন করে আপনারা হাসতে খেলতে নাচতে 1 বছর পরে দেখবেন আপনারা জ্যোতিষ হয়ে ঠিক আপনারা আপনাদের ভাগ্যের কলম চালাচ্ছেন, এবং সেই কলম কোন কালি দিয়ে চালাতে হচ্ছে আপনাদের আর খুঁজে দিতে হচ্ছে না। যদিও বোর্ডে আমি এখানে ব্লু কালি আর কালো কালি ব্যবহার করেছি, লাল কালিটি ব্যবহার করি কিন্তু আজকে এখনো করিনি। আসলে লাল কালিটি ব্যবহার হবে কি হবে না সেটি আপনাদের উপর নির্ভর করবে। মানুষের জীবন রঙিন করে হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। তো যদি রঙিন না হয়, তাহলে আমি কেন লাল কালি এখানে ব্যবহার করব? রঙিন করার অধিকার তো আমার নেই বা সেই যোগ্যতা আমার নেই। তো সেই যোগ্যতা বিশেষ করে কিভাবে দেয়, তো এই ব্যাপারে আমরা এবার আহ কিছু কথা শুনবো আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষক নীরজ কান্তি রয় মহোদয়ের কাছ থেকে। গুরুজিকে প্রণাম জানাই। শুভ সন্ধ্যা। আজকের এই অধিবেশনে যারা যুক্ত আছেন সবাইকে স্বাগতম এবং সুস্বাগতম। আপনারা এতক্ষণ জানলেন যে এখানে কি কি শিক্ষা দেওয়া হয়। আমাদের যারা অতীতের ক্লাসগুলোতে নতুন শিক্ষার্থী যারা জয়েন করেছিলেন তারা জেনেছেন এর আগেও। আজকে যারা নতুন জয়েন করেছেন, এর আগে জয়েন করেন, তারা আজকে জানলেন যে কি জানবেন এখানে। আমি এখানে কি জানবেন, কিভাবে শিক্ষা দেওয়া হবে সেটা অনেকটাই আপনারা পরিষ্কার হয়ে গেছে। আমি এখানে কিছু বিষয় তুলে ধরতে চাই, সেটা হচ্ছে আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে জ্যোতিষ মঞ্চে মানবের ভাগ্য রহস্য। জ্যোতিষ রহস্য মানেই
জ্যোতিষ। আর রহস্য বলেই এই রহস্যের অনুসন্ধান, রস আস্বাদন করতে আপনারা এখানে সবাই আসছেন। যদি এই রহস্যের প্রতি আপনাদের টান না থাকতো তাহলে আপনারা কেউ এখানে আসতেন না। আমি এখানে যে বিষয়টা তুলে দেবো সেটা হচ্ছে আপনি কিভাবে প্র্যাকটিস করলে সেটা শিখতে পারবেন, বা আমাদের সাথে কিভাবে সঙ্গ দিলে আপনি শিখতে পারবেন। আমাদের এখানে 3 স্তরের শিক্ষার্থী আছেন। একদম যারা এখন পর্যন্ত ব্যাচে জয়েন করেননি, যারা প্রাইমারি হিসেবে আছেন। একদল আছেন পরীক্ষা দিবেন সামনেই, আগামী জুন মাসে, তারা জ্যোতিষী হয়ে বেরিয়ে যাবেন। আরেকদল আছে জ্যোতিষী হয়ে বেরিয়ে তারা আবার হায়ার ব্যাচের কোর্স সমাপ্ত করে তারাও পরীক্ষা দিয়ে আরেকটা সার্টিফিকেট অর্জন করবে। তো এইখানে যে 3 দলের শিক্ষার্থী, আপনারা আমাদের এখানকার নতুন পুরাতন শিক্ষার্থীদের একটা অভিযোগ আছে। অভিযোগটা হচ্ছে যে স্যার, আমাদের গুরুজির কথা, যে গুরুজিকে বলা হয়েছে স্যার আপনি এই ব্যাচকে যা দিচ্ছেন আমাদেরকে তো সেটা দেন নাই। তাইলে আমারও বিশ্বাস এই ব্যাচে যারা জয়েন করবেন, এই বিগত ব্যাচ, বর্তমান প্রাথমিক ব্যাচ অভিযোগ করবে স্যার এই ব্যাচে যা দিচ্ছেন আমাদেরকে তো তা দেন নাই। কারণ এটা হইতেই হবে, কারণ নিত্য নতুন না আসলে, নতুন কিছু না আসলে, এটার নামই হচ্ছে জ্যোতিষী মানে রহস্য, এবং এখানে অল টাইম গবেষণা চলে। আর এখান থেকে নতুন নতুন জিনিস বের হয়, আর সেই রহস্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করা হয়। তাইলে আপনার করণীয় কি? যেমন আমরা দ্বাদশ রাশি, দ্বাদশ ভাব, এটা সম্পর্কে জ্যাকেটের স্যার বলেছেন, নিয়মার সংখ্যাতত্ত্ব সম্পর্কে বলেছেন। আমি একটা সাধারণ জিনিস বলতে চাই। যেমন আমরা কিন্তু অনেককে বলছি ভিডিওটা অন করে, কেউ করেছেন কেউ করেন। কেউ আছে ভিডিও খুব নাড়াচাড়া করছে, মানে খুব অস্থির প্রকৃতির। কেউ আছে চুপচাপ মনোযোগ দিয়ে শুনতেছেন। আর কেউ আছেন চুপিয়ে চুপিয়ে, কি বললো কেউ জেনে যাবে, চুপি চুপি এসে ওনারা দেখে যাচ্ছেন যে এখানে কি হচ্ছে, একটু দেখে যাই। এই কাজগুলো কে করাচ্ছে একবারও জানতে ইচ্ছা হয় না? কেন ভাই আপনার উপরে এইটার প্রভাব? এইটার এইটা এই যে মহাকাশ, এইটাই একটা জগৎ। মনে করেন এইটা একটা মহাকাশ। এইখানে গ্রহ নক্ষত্রের প্রকৃতি, গ্রহ নক্ষত্র খেলা করতেছে, কোন গ্রহ কার উপর এফেক্ট তৈরি করতেছে, কোন গ্রহ কাকে নাড়াইতেছে, আর কাকে চিমটি দিতেছে, আর কাকে মার্ডার করতেছে, এটা আমরা এখানে বসে বসে দেখতে পাচ্ছি। আপনাকে এখানে বসেই জাজ করা হয়ে যাচ্ছে আপনি কতটুকু নিতে পারবেন। আপনি যদি নিতে পারেন তবেই আপনি জ্যোতিষী হইতে পারবেন। কেউ আসছেন আমি জ্যোতিষী হব মনে প্রাণে বিশ্বাস করি, এটা একটা শাস্ত্র। যদি এটা জেনারেল শিক্ষা হতো তাহলে এটা আমাদের যে জেনারেল শিক্ষা বোর্ড আছে তার কারিকুলামে অন্তর্ভুক্ত থাকতো। এমনকি সেটা ভারতেও নাই। জেনারেল কারিকুলামে কখনো সংস্কৃত আছে কিন্তু অ্যাস্ট্রোলজি নাই, অ্যাস্ট্রোনমি আছে, অ্যাস্ট্রোলজি নাই। যদি জেনারেল কারিকুলামে থাকতো তাহলে জেনারেল শিক্ষার কারিকুলামে এটা ভার্সিটি আপনারা এটা পেতেন। যেহেতু সেটা জেনারেলে নাই, তাহলে আনজেনারেল বা জেনারেল বা নন জেনারেল একটা সাবজেক্ট, তাহলে সেটা কোন সাবজেক্ট? সেটা হচ্ছে শাস্ত্রীয় শিক্ষা। শাস্ত্রীয় শিক্ষার প্রধান বিষয় হচ্ছে গুরুমুখী বিদ্যা। আপনি যতই বই পড়েন, এই পঞ্জিকাটাকে যতই আপনি নাড়াচাড়া করেন, আপনি কিছুই বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে মানে তুই এইটার মানে যদি এই হয় এটা বুঝতে গেলে আপনাকে গুরুর দ্বারস্থ হইতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি গুরুর দ্বারস্থ হবেন, বা ধরেন আপনি একটা শিক্ষকের দ্বারস্থ হলেন, শিক্ষকের সাথে আপনার উপবেশনটা কিভাবে হবে? আপনি রিসিভ মুডে আছেন কিনা? আপনি যদি রিসিভ মুডে না থাকেন আপনি তো গ্রহণ করতে পারবেন না। তাহলে আপনাকে রিসিভ মোডে থাকতে হবে, অলওয়েজ রিসিভ মোডে থাকতে হবে। আপনি আসছেন, শান্ত হয়ে বসেন, ক্লাস করেন, দেখেন আলোচনা ভালো লাগতেছে না, লিভ নিয়ে চলে যান। কিন্তু এইখানে থেকে নয়েজ করবেন, এখানে থেকে আরেকজনকে ডিস্টার্ব করবেন, তার মানে আপনার কার্সির অভাব আছে। তাহলে সেই কার্সিটা কোন গ্রহ দিচ্ছে? আপনার পারিবারিক শিক্ষাটা কোন গ্রহ দিচ্ছে? আপনার ফোর্থ হাউস কি বলতেছে? আপনি বারবার ক্যামেরাটা এইভাবে এইভাবে নাড়াইতেছেন, মানে বোঝা যাচ্ছে আপনি এত অস্থির। তার মানে আপনার চন্দ্র খারাপ আছে ভাই, আমি এখান থেকে বলে দিলাম। চন্দ্র ঠিক করেন। এই যে সুদীপ শীল মহোদয়, ওনাকে এসে বললাম যে আপনি ভিডিওটা অন করেন, উনি ওনার সৃষ্টি করলেন, ভিডিওটা উনি অন করেননি। এটা ওনার ব্যক্তিগত বিষয়। কিন্তু
উনি কেন লুকিয়ে শিখতেছেন? প্রশ্ন জাগে কিনা? ওনার কেতুটা খেয়াল করে দেখেন তো ভাই, আপনার চার্টে আপনার কেতুটা একটু দেখেন কোথায় আছে। এই প্রশ্নগুলোই সবগুলোর উত্তর। যেমন কেউ কেউ শুয়ে 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 ক্লাস করতেছে, আপনি কখনো আপনার শিক্ষকের সামনে শুয়ে শুয়ে ক্লাস করবেন? করবেন? এগুলো না পারবি এটা স্টেটটা পেয়ে হচ্ছে, বন্ধু, আমটা ফজলুল হক সাহেব, আগে যখন ইন করবেন, আগে মাইক্রোফোন অফ করবেন, তারপর ইন করবেন। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি রিসিভ মোডে আছি কিনা। আমি রিসিভ মোডে থাকলে আমি গ্রহণ করতে পারবো, আর যদি রিসিভ মোডে না থাকি, তাহলে আমার রিসিভটা কে করতেছে, আমার কোন ভাব রিসিভ করাচ্ছে, আমার যে ভাব রিসিভ করাচ্ছে সেটা হচ্ছে গুরুর উপদেশ মানতেছে কিনা, বা পরামর্শ নিচ্ছে কিনা, বা লেকচার শুনতেছে কিনা, আপনার চিন্তা। রিসিভ হচ্ছে একাদশ। আপনার একাদশ আপনাকে কি রিসিভ করাচ্ছে, তো এখান থেকে কি নিবেন, আপনার প্রাপ্তি এখান থেকে। আপনি সেটা নিতে পারতেছেন না, আপনার আধারটা বড় কিনা, আপনার পাত্রটা বড় কিনা। আপনার পাত্র যত ক্ষুদ্র থাকবে তত উৎসাহে পড়বে। আপনার পাত্রটাকে বড় করতে হবে। এজন্যই গ্রহ নক্ষত্রের যে খেলা, সেই মানবের ভাগ্য রহস্য, এটা রহস্য জানতে গেলে আপনাকে নিজেকে রহস্যময় হইতে হবে। আপনাকে নিজেকে রহস্যের অনুসন্ধান করতে হবে। অলওয়েজ অলওয়েজ রহস্যের অনুসন্ধান করতে হবে। না হলে যদি শিখতে পারেন, বুঝতে পারেন, অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে, আমি এইটুকু আপনাদের বিষয়ে বললাম। সনাতন অ্যাস্ট্রোর সাথে আপনারা অতীতের ক্লাসগুলো দেখেছেন। সনাতন অ্যাস্ট্রোর সাথে যদি আপনারা আমাদের সাথে থাকেন, যারা ক্লাস করেছেন, আপনাদের অনেকের ভিতরে অধীর আগ্রহ দেখছি পরবর্তী ক্লাস কবে আপনারা জানতে চেয়েছেন, তার মানে আপনারা এখান থেকে কিছু পাচ্ছেন। এটা হচ্ছে পজিটিভ সাইড। যারা আজকে জয়েন করলেন, তারা ভর্তি হবেন কি হবেন না সেটা আপনাদের সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শাস্ত্র শিখতে হলে আগে, সবার আগে শাস্ত্রের প্রতি শ্রদ্ধা নিয়ে আসতে হবে। যে প্রতিষ্ঠানে শিখবেন, সেই প্রতিষ্ঠানের ডকুরাম বা চার্ট গুলাকে মেনটেন করতে হবে। তাহলেই কিন্তু আপনার গুরু ভক্তি চলে আসবে। আমি সামান্য একটা ছোট্ট কথা বলবো, এরপরে আমি আমার কথা শেষ করবো। কথাটা হচ্ছে, আমি একজন পণ্ডিত মহাশয়কে জিজ্ঞেস করছিলাম যে আপনারা তো বলেন যে প্রতিদিন গীতা পাঠ করেন, গীতা পাঠ করেন, কিন্তু একজন অশিক্ষিত লোক, সে গীতা পড়তে জানে কিন্তু তাৎপর্য বুঝে না, মাহাত্ম্য বুঝে না, তাহলে তার ফলটা কি? উনি আমাকে অদ্ভুত সুন্দর একটা আনসার দিচ্ছে, আমার কথাটা মনে গেঁথে রয়েছে। উনি বলছে যে দেখেন, একটা লোক প্রতিদিন একটা বই পড়তেছে, কিন্তু সে এটার অর্থ জানে না, না জেনেও সে পড়তেছে। কিন্তু ডিভাইন বা ভগবান বললেন বা ঈশ্বর বললেন, তাকে এমন একটা আসরে নিয়ে গেল ওই দিন, যে শ্লোকটা সে আজকে পড়লো, ওইটার ব্যাখ্যাই সে ওইখানে গিয়ে শুনতে পারলো। এটা হচ্ছে ডিভাইনের ছায়া যদি আপনার উপর না থাকে, দৈবের আশীর্বাদ না থাকলে, দৈব না থাকলে আপনিও অ্যাস্ট্রোলজি করতে পারবেন না। সেই ক্ষেত্রে বলছি যে রুলস এন্ড রেগুলেশন, অনুশাসন, ধর্মীয় অনুশাসন, ধর্মীয় বিধান, অনুশাসন গুলো যখনই আপনি এর ভিতর নিয়ে আসবেন, আপনি অবশ্যই একজন অ্যাস্ট্রোলজার হবেন। আপনি প্র্যাকটিস না করেন, কিন্তু আপনার মুখ দিয়ে যা বলবেন তাই সত্য হবে। আপনি একজনকে যা বলবেন তাই দেখবেন যে ফলে যাবে। অ্যাস্ট্রোলজি দৈবিক একটা বিষয়, আদি দৈবিক, আদি ভৌতিক। এই বিষয়টাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে, মনন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই অ্যাস্ট্রোলজি আপনাদের শেখা হবে। তো ধন্যবাদ। আমার কথায় কেউ মনে কষ্ট পাবেন না, এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে জানানো। যদি আপনারা আমাদের সহযাত্রী হন, আমাদের সাথে তো চলাফেরা করতে হবে, এই জন্য আগে থেকে বলে রাখলাম। তো গুরুজি, আমি এইটুক পর্যন্তই বললাম আর কি। তো আমি ধন্যবাদ জ্ঞাপন করছি না, ধন্যবাদ জ্ঞাপন করার এখানে কিছু নেই। তবে নীরজ স্যারের বক্তব্যের উপর আমি একটি কথা বলতে চাই। স্যার বলেছেন একাডেমিক শিক্ষা জ্যোতিষশাস্ত্রে নেই, কিন্তু সংস্কৃততে ভারত বাংলাদেশে অবশ্যই জ্যোতিষ শাস্ত্র শিক্ষার ব্যবস্থা রয়েছে, যেটি আমরা কাব্য, ব্যাকরণ, স্মৃতি, পুরাণ, পৌরোহিত্য, আয়ুর্বেদ, এগুলো যে সাবজেক্ট গুলো করি তার সঙ্গেই কিন্তু জ্যোতিষ একটি সাবজেক্ট রয়েছে, সেটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত। তাছাড়া ধরেন, সেটি বলে আমি সমাপ্ত করছি না। একটি জিনিস আমি আপনাদের বলতে চাই যে আমরা হচ্ছে, মানে আপনি কে, আপনি কে, আপনাকে কিভাবে চিনবেন? তো আপনি চিনবেন, আপনি হচ্ছে আপনার লগ্ন। তো আজকে লগ্ন কন্যা, তো কন্যা লগ্ন, অধিপতি বুধ। বুধ দেয় বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সখ্যতা, এগুলো বুধ দেয়। তো সেই বুধ কি দিচ্ছে? এমনকি জরুরি অবস্থায়, ধরেন এখন ভূমিকম্প হচ্ছে, বা এখন জরুরি ঝড় আসছে, জরুরি দাবানল আসছে, বা জরুরি
ধরেন আপনি নৌযানে যাচ্ছেন, সমুদ্রের ভিতর ঝড় উঠেছে, নৌযান এখন তলিয়ে যাবে, বা ধরুন জরুরি অবস্থায় গাড়ি চালাচ্ছেন, সামনাসামনি গাড়ি এসে গেছে। তো এক একজনে কিন্তু এক এক ধরনের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তগুলো কি? কেউ আছে দাবানল চলছে, ঝাঁপ দিল জলের ভিতরে। কেউ দাবানল, ঘরে আগুন লেগেছে, ছাদের উপর দিয়ে লাফ দিয়ে পড়লো। কেউ দেখা যাচ্ছে হয়তো জানলা বেয়ে নামার চেষ্টা করলো, কেউ জানলা ভাঙার চেষ্টা করলো। কেউ অর্থের দরকার, উপার্জন করছে মাথার ঘাম পায়ে ফেলে। আর কেউ দেখা যাচ্ছে কারো সিন্দুক কেটে অর্থ নিয়ে আসছে চুরি করে। যে কথাটি বললাম যে ভাগ্য কিন্তু কোনো সিন্ধুকে লুকায়িত থাকে না, এটি যে সেখান থেকে নিয়ে এসে ভাগ্যের পরিবর্তন করা যায়। কেউ দেখা যাচ্ছে লটারি কেটে বড় অঙ্কের টাকা পেয়ে হঠাৎ ধনী হয়ে যাচ্ছে। আবার কেউ দেখা যাচ্ছে ওই লটারির টাকা তুলে নিয়ে আসার সময় সেই টাকা মানে চোর বা সিটিংবাজ বা ধরুন ছিনতাইকারীর হাতে পড়ে সেটি নষ্ট হচ্ছে। তাহলে জরুরি সিদ্ধান্ত, কোন সিদ্ধান্ত নিলে ওই মানবের জীবনের সেই জীবনই লিখতে পারবে, বা সে তার জীবনের ভাগ্য কোন কলম দিয়ে লিখবে, আমি যে কথা বললাম। এই জরুরি সিদ্ধান্তগুলো আগাম পূর্বাভাস দেয় জ্যোতিষশাস্ত্র। যেমন আজকে আমাদের শিক্ষা ক্লাস, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, জ্যোতিষশাস্ত্রীয় শিক্ষা ক্লাস। তো সেই শিক্ষায় লগ্নের পঞ্চমে চন্দ্র বসে আছে মকর রাশিতে। তো মকর রাশিতে সে উত্তরাষাঢ়া নক্ষত্র রবিকে সঙ্গে নিয়ে বসে আছে। সূর্য, রবি মানে সূর্য। সূর্য উদিত হলে জগৎ আলোকিত হবে, সূর্য অস্ত গেলে উম, মানে দিন চলে যাবে, তখন রাতের আগমন হবে, অর্থাৎ অন্ধকার আসবে। তো আসলে এই যে রবি নক্ষত্রে চন্দ্র বসে থাকলো, রবি কিনা সপ্তমে প্রবৃদ্ধির জায়গায় মঙ্গল বুধ শনিকে সঙ্গে নিয়ে রাহু দৃষ্ট হলো। এমনকি সেই রবি স্বয়ং দৃষ্টি দিল লগ্নকে। তাহলে আপনি আপনার জরুরি পদক্ষেপ আপনি কিভাবে নেবেন, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি কি চিন্তা করছেন, সেটি কিন্তু এখান থেকেই বের করে দেবে। তো সেটি যে বের করে দেবে, কে বের করে দেবে? অর্থাৎ বের করে দেবে জ্যোতিষ শাস্ত্র। আর সেই শাস্ত্র থেকে আপনাদেরকে বের করে নিতে হবে যে জরুরি সিদ্ধান্ত আমরা কিভাবে নেব। আপৎকালীন সিদ্ধান্ত, যে আমরা অনেকে সিদ্ধান্তহীনতায় ভুগি, তখন না তো যাই জ্যোতিষের কাছে। রোগ না হলে তো যাব না ডাক্তারের কাছে, ক্ষুধা না লাগলে তো আর কান্না করব না বা মায়ের কাছে খাবার চাইবো না। তো ঠিক তদনুরূপ আমাদের অন্ন বস্ত্র বাসস্থান যদি লেখা থাকে, ভাগ্যে সেটি লেখা রয়েছে বিধায় আপনারা হয়তো এখানে যোগদান করেছেন যে এর মর্ম কথা একটু শুনে আসি, জ্যোতিষ শাস্ত্রের মর্ম কথা। আজকে তো আর ক্লাস নয় যে আমরা পরবর্তীতে ভর্তি হব, তার একটি ফ্রি ডেমো ক্লাস হচ্ছে আজকে। তো সেই ডেমো ক্লাসে আপনারা কতটুকু কি শিখবেন, তবে আমাদের সিদ্ধান্তগুলো আপনারা জানবেন। তো সেই যে সিদ্ধান্তগুলো, বিশেষ করে ধরুন এই সিদ্ধান্তগুলো জরুরি বা আপতকালীন সিদ্ধান্ত, সেটি চন্দ্র তাহলে কিভাবে নেবে? সেই চন্দ্র কিনা রবি নক্ষত্রে থেকে রবি আপনার লগ্নে দৃষ্টি দিয়েছে। লগ্ন দেবে আপনার আসক্তি, আপনার এই শাস্ত্রে আসক্তি আছে কিনা, আসক্তি আছে বিধায় আপনারা যোগদান করেছেন। লগ্ন দেবে আপনার স্বভাব। ওই যে নীরজ স্যার বলে গেলেন, কেউ শুয়ে পড়ে ক্লাস করছেন, কেউ ভিডিও অফ করে ক্লাস করছেন, কেউ দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, কেউ ঘুমিয়ে আছেন। তো এই যে বিশেষ করে তার স্বভাব, এই লগ্নই দেবে কিন্তু তার ব্যক্তিত্ব। আপনার ব্যক্তিত্ব কতটুকু, সেটি ওই লগ্নই দেবে। আপনার গুণ কি আর দোষ কি, সেটি বের করে দেবে এই লগ্ন। তোর লগ্ন কিভাবে দেবে, সেটি আমরা কোন চোখ দিয়ে দেখব, সেই চোখ খুলে দেবে হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তাছাড়া আপনার যোগ্যতার প্রচুর যোগ্যতা রয়েছে। যোগ্যতা না থাকলে আপনারা একাডেমিক শিক্ষা শেষ করে তারপরে সকল শিক্ষার শেষ শিক্ষা জ্যোতিষ শিক্ষা নিতে আসেননি। তো যোগ্যতা আপনাদের রয়েছে, স্ব স্ব কর্মও রয়েছে, স্ব স্ব ব্যবসা বাণিজ্যও রয়েছে। তার মাধ্যমে আপনারা আপনাদের ভবিষ্যৎ গড়ে নিতে পারবেন। কিন্তু কেন এলেন জ্যোতিষে? সেই যোগ্যতার বিশেষ করে সেই দিকটি কোথায়? চয়ন রায়, মৌলভীবাজার। আপনারই যদি মিউট আনমিউট ভুলে যান, তাহলে নতুনরা কি করবে? তো তাছাড়া আপনার মনে কি বলছে? মন অনেক কিছু বলে। বিশেষ করে চোখ দিয়ে আমরা দেখি কত দূর পর্যন্ত, মানব চোখ বড় জোর 300 মিটার পর্যন্ত দেখতে পায়। কিন্তু এমনও প্রাণী আছে যারা 1000 মিটার দেখতে পায়। কিন্তু মনের চোখ, কিন্তু আপনি এখন আমেরিকা দেখতে পান, লন্ডন ব্রিজ দেখতে পান, এমনকি বিশেষ করে বিশ্বের বড় বড় উম, স্থাপনা, যেগুলো আপনাদের নজর কাড়া স্থাপনা, সেগুলো কিন্তু দেখতে পান। এমনকি চোখ বন্ধ করে আপনার ঘরে
বাড়িতে বিশেষ করে আপনার গৃহ বা বিশেষ করে সহধর্মিণী কে আছে, সন্তান সন্ততি কে আছে, এগুলো কিন্তু আপনারা দেখতে পান সেই সুদূর থেকে। তো সেই সুদূর থেকে চোখ বন্ধ করে যেটি দেখতে পান সেটি কিন্তু এই লগ্নই দেখতে সহযোগিতা করে, অর্থাৎ মনের চক্ষু দিয়ে দেখতে সহযোগিতা করে। সেই মনকে আমরা কিভাবে পরিচালনা করব সেটি দেয় জ্যোতিষশাস্ত্র। এমনকি দেহ লগ্ন দেয় আমার শরীরটিকে। শরীরটি কি রোগযুক্ত না রোগমুক্ত, শরীরটি ডিস্টার্ব কোথায়, শরীরটি কেন আমার সঙ্গে চলছে না, শরীরটি কেন আমাকে মানে মান দিচ্ছে না, শরীরটি কেন আমাকে সম্মান দিচ্ছে না, শরীরটি কেন আমাকে সোজা হয়ে দাঁড়াতে সহযোগিতা করছে না, সেটি কিন্তু এই লগ্নই দেবে। তো লগ্নে যেহেতু শনির দৃষ্টি রয়েছে, তো সেহেতু এই শনি, শনি আমরা নৈসর্গিক পাপ গ্রহ বলি, এমনকি শনি আবার কর্মফলদাতাও বলি, শনি যোগকারক গ্রহ বলি, শনি যোগী গ্রহ। তো একটু ধৈর্য ধরে তবেই না তো যোগ পেতে হবে। তো সেই যোগটি কোথায়, কোন ধৈর্যে আপনাদের যোগ আনবে, সেই ধৈর্যটাও কিন্তু এই লগ্ন দেবে। তাছাড়া আপনার জীবিকা কোথায় লেখা রয়েছে, যেটি আমি বললাম যে ভাগ্য কিন্তু ওই পকেট থেকে এক মুঠ বের করে এনে দেওয়া যাবে না। এক মুঠ হয়তো এক পাতা ট্যাবলেট এনে দেওয়া যাবে, এক মুঠ রত্ন এনে দেওয়া যাবে, কিন্তু কোন রত্নটি পড়ে পড়ে বা ব্যবহার করে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে সেটি কিন্তু জ্যোতিষ নির্ণয় করবে, কোনো জহুরি নির্ণয় করে দেবে না। জহুরি নির্ণয় করে দেবে কোন রত্নটি ভালো আর কোন রত্নটি মন্দ, সেটি নির্ণয় করে দেবে। কিন্তু জ্যোতিষকে নির্ণয় করতে হবে যে রত্ন কোনটি ভালো, বা কোনটি ব্যবহার করলে ওই যে 9টি রত্ন কিন্তু উপরত্ন সহ হাজারো রত্ন রয়েছে, তার ভিতর থেকে কোনটি আপনি তুলে নেবেন। যেমন আপনার মাছের বাজারে যে বড় মাছটি কেনার স্বপ্ন সবারই থাকে, আবার অনেকের আছে ছোট মাছটি কেনার স্বপ্ন থাকে। তো কোনটি কিনবেন সেটি আপনাকেই কিন্তু বুঝতে হবে। তো সেই বোঝার সক্ষমতা জ্যোতিষশাস্ত্র দিয়ে থাকে। তাছাড়া জীবিকা তো গেল, এমনকি মস্তিষ্ক কোন দিকে চালিত হবে, আমার মস্তক কোন দিকে যাবে, আমার এখন মন কোন দিকে রয়েছে, আসলে আপনাদের দিকে রয়েছে না অন্য দিকে রয়েছে, সেই মনটাকে স্থির করতে সহযোগিতা করে জ্যোতিষশাস্ত্রেরই একটি অঙ্গ, যেটি হচ্ছে আপনার, আপনারা জানেন যে মেডিটেশন, কোয়ান্টাম মেথড, প্রাণায়াম বা ঈশ্বর আরাধনা, বা ধরুন আপনার যে প্রেয়ার যেটা বলে। তো এই যে প্রেয়ার আমরা কেন করি, আমরা পূজা পার্বণ করি, আমরা সাধন ভজন করি, আমরা তপ জপ করি, তাহলে এটি তো সেই মস্তিষ্ককে স্থির করার জন্য। আমরা কাউকে না কাউকে মানি, যেটি আমাদের নীরজ স্যার বলে গেলেন যে এটি গুরুমুখী বিদ্যা। আমি বলবো না যে শুধু গুরুমুখী বিদ্যা। তো কে একটু শেয়ার করেছেন যদি বলতেন, স্ক্রিনে পরে ছবি এসে রয়েছে। হম তো এটি গুরুমুখী বিদ্যা, যদি হ্যাঁ গুরুমুখী বিদ্যাই হয়, তাহলে গুরু ছাড়া কি মানুষ শিখছে না? মানুষ শিখছে, অনেকেই কিন্তু বই পড়ে জ্যোতিষ হচ্ছে, জ্যোতিষ করছে, এমনকি জীবিকা নির্বাহও করছে। তো সেটি আপনার মস্তিষ্কের ধারণ ক্ষমতা, আপনার ইচ্ছা শক্তি, আপনার সেই কলম পরিচালনার ক্ষমতা, আপনার জীবনকে রং বেরঙে সজ্জিত করার সক্ষমতা, সেটি কিন্তু এই লগ্ন ভাবই দেবে। তো সেই লগ্নে যদি নৈসর্গিক পাপ গ্রহ যদি দৃষ্টি দিয়ে থাকে, তাহলে সে কর্ম কেমন দেবে সেটি আমাদেরই নির্ণয় করতে হবে। আজ হাউজে একটু এলোমেলো থাকবে, কারণ নতুন ক্লাস, নতুন শিক্ষার্থী, তারা তো আর এই মিউট আনমিউট বুঝে না। এমনকি আহ এটি বুঝতেও তো সময় লাগবে। এই জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব যদি না বোঝে, তাহলে না বোঝা পর্যন্ত তো তারা বুঝতে পারবে না যে আসলে এটি আমাদের কেমন ভাবে পরিচালিত করতে হবে। তো সেটি আমাদের লগ্ন কিন্তু করাবে। লগ্নপতি বুধ কিনা সে আমাদের এই প্ল্যানেটের সপ্তমে থেকে লগ্নকে দৃষ্টি দিচ্ছে, প্রবৃদ্ধির জায়গা, সে সহযোগিতা করছে, কিন্তু তার সহযোগিতা আটকে গেছে। দেখুন শনি, মঙ্গল, রবি একসঙ্গে যুক্ত থেকে রাহু দৃষ্ট হওয়ার কারণে। তো এগুলো আপনারা বুঝতে পারবেন যে কি কারণে একটি গ্রহ তাকিয়ে পড়লে আমাদের কেন চোখ ফিরিয়ে নিতে হয়। এটি আপনারা বাস্তব জীবনে দেখেছেন, যে আপনারা যখন স্কুলে পড়েছেন, কোন স্যার যদি চোখ মোটা করে তাকিয়েছে, আপনার মাথা নিচু করে ফেলতে হয়েছে বা অন্যদিকে ঘুরিয়ে নিতে হয়েছে। এমনকি বাজারে ঘাটে পথে ঘাটে চলতে ফিরতে আপনার সম্মানীয় ব্যক্তি বা আপনার গুরুজন, আপনার শিক্ষক, তাদেরকে দেখলে আপনাকে কিন্তু চোখ অন্যদিকে লুকিয়ে নিতে হয়। তো কেন লুকিয়ে নিতে হয়, কোন গ্রহের দৃষ্টিতে লুকিয়ে নিতে হয়, আর কোন গ্রহের দৃষ্টিতে সরাসরি তাকিয়ে পড়তে হয় বা তাকিয়ে ফেলায়, তাকিয়ে থাকতে সহযোগিতা করে,
সেটি ধরিয়ে দেওয়ার পথটা দেখায় সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। যাই হোক, আমি বেশি বলে ফেলতেছি। এবার আমরা ত্রিপুরা থেকে আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে বিশেষ করে যিনি শিক্ষকতার দায়িত্ব নিয়ে আমাদের শিক্ষার ব্যবস্থাকে আরো আলোকিত করেছেন, তিনি হচ্ছেন টিটু দাস মহোদয়। তো আপনি টিটু দাস মহোদয়, আপনাকে অনুরোধ রাখছি যে আপনি শিক্ষার্থীদের জন্য জ্যোতিষ মঞ্চে মানবের ভাগ্য এবং আমাদের শিক্ষা পদ্ধতিতে আসলে কি ধরনের আপনারা দিতে চান। যে গ্রহ নক্ষত্রের গোলক ধাঁধা, আমরা কি আসলে গোলক ধাঁধায় ফেলে দিচ্ছি, নাকি আমরা সেখান থেকে সত্যিকার অর্থে তাদেরকে তুলে আনার চেষ্টা করছি। সেই উম, চোখের যে গোলক ধাঁধায় সবাই যে ঘূর্ণায়মান রয়েছে, অনেকে এখানে রয়েছেন যে হ্যাঁ আমরা তো প্রাথমিক ব্যাচ করেছি, আসলে উচ্চতর ব্যাচ করব কিনা, কারণ উচ্চতর ব্যাচের গত ক্লাস তো আমাদের সিলেবাস শেষ হয়নি পরিপূর্ণরূপে, এমনকি নিয়মিত ক্লাসগুলোও কিন্তু হয়নি। তাহলে আমরা কি গোলক ধাঁধায় পাচ্ছি, নাকি আসলে লোভনীয় কোনো অফার দিচ্ছি, নাকি আমরা বাস্তবে আমাদের মানসিকতাটা কি? এটি যদি একটু তুলে ধরেন, তাহলে হয়তো আপনার শিক্ষার্থীরা আহ, বিশ্বাস স্থাপন করতে পারলেও পারতে পারে। সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমি সর্বপ্রথমে আমাদের সবার পূজনীয়, আমাদের সবার প্রিয় ডক্টর কেসি পাল মহোদয়ের চরণে প্রণাম নিবেদন করছি এবং উপস্থিত আছেন এই সনাতন অ্যাস্ট্রোলজির কোচিং সেন্টারের অন্যতম দুইজন শিক্ষক, শ্রদ্ধেয় জয়ন্ত স্যার মহাশয় এবং বিনোদ কান্তি মহাশয়। ওনাদেরকে আমার প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা। বিশেষ করে আমি সবচেয়ে বেশি শুভেচ্ছা জানাই আজকে যারা নতুন অংশগ্রহণ করেছেন তাদেরকে, এবং নতুন গ্রহণকারীদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজির অনেক ছাত্র, আমিও এই সনাতন অ্যাস্ট্রোলজিতেই প্রথম ব্যাচের স্টুডেন্ট। আমার এটা পেশা নয়, এটা আমার নেশা। আমি জ্যোতিষকে ভালোবাসি এবং অনেক গণ্যমান্য অ্যাস্ট্রোলজার এখানে উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন সদ্য প্রায় সমাপ্তি ক্লাস, যাদের আর শিক্ষার্থী বলা আমরা বলতে চাই না, মাত্র পরীক্ষার দেওয়া বাকি। গতকাল আপনারা জেনেছেন লাস্ট ক্লাস পর্যন্ত যে জ্যোতিষের প্রতিকার বিধি এগুলি হয়ে গেছে, তাদেরও আমরা অ্যাস্ট্রোলজারই বলতে পারি। তারাও আমাদের কাছে উপস্থিত আছেন। সবাইকে আমার শুভেচ্ছা, প্রণাম এবং অভিনন্দন। আমি যে দু একটা বিষয় আলোকপাত করতে চাই, আমাদের শ্রদ্ধেয় 3 প্রিন্সিপাল স্যার এবং 2 স্যার জ্যোতিষ মঞ্চে মানব ভাগ্য রহস্য, নেটাল চার্ট, ভারতীয় জ্যোতিষ, সংখ্যা তথ্য, পামিষ্টি সবই এখানে শিক্ষা দেওয়া হয়, এগুলি তুলে ধরেছেন। দেখেন, জ্যোতিষ শব্দের অর্থ কি আপনারা অনেকেই জানেন, তারপরে একটু স্মরণ করে দিই। জ্যোতি, জ্যোতি মানে আলো, ইস মানে ঈশ্বর, সেটা হলো ঈশ্বরের আলো। সে ঈশ্বরের আলো পেলে মানুষ জ্যোতিষ হয়। কেউ কেউ, অনেক জ্যোতিষ আছেন
একজনের হয়ে যায়, অনেকে আছেন একজন, দুইজন, তিনজন চেষ্টা করেন, তারপরেও জ্যোতিষের আলো পাওয়া সম্ভব হয় না। সবটি আমাদের কর্ম উপরেই নির্ভর করে, এই ভাগ্য রহস্য কর্ম ভাগ্য দুটার উপরে নির্ভর করে। প্রথমে আমরা কেন জ্যোতিষ হব? আমাদের একটা মনের প্রশ্ন থাকে যে আমরা কেন জ্যোতিষ হব। আমরা কেউ আছি আমাদের জীবনের অর্থভাগ্যটারে, আমাদের প্রতিষ্ঠাটাকে জ্যোতিষের মাধ্যম নিয়ে আমরা একটা জীবিকা হিসেবে নিতে চাই। কেউ আছেন মনে জ্যোতিষ শাস্ত্রের থেকে বর্তমান যে অবস্থা, একটা কথা বলতে হয় মাঝখান দিয়ে, টেকনোলজি অলওয়েজ চেঞ্জড বাট প্রেসিডেন্ট সেম। যখন জ্যোতিষশাস্ত্র আবিষ্কার হয়েছিল তখনকার কৃষ্টি, সংস্কৃতি, খাদ্যাভ্যাস আজকের সব বিপরীত মুখী। তখনকার মানুষের কালচারের উপর নির্ভর করে মানুষ কিভাবে মুখ লাভ করা যায় তার জন্য গুরুকুল প্রথা প্রচলিত ছিল। তখনকার সময় আমাদের মুনি ঋষিরা এই জ্যোতিষশাস্ত্রটা রচনা করে গেছেন। তখনকার সময় অর্থ সঞ্চয় করা পাপ, আজকে যেটা আমরা ন্যাটাল চার্টে আমাদের সারা বলে গেছেন, দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থ বিচার করি। তখনকার সময় অর্থ দিকে মোহনেই পাপ ছিল। তারপর ছিল বাসস্থান। আমি বর্তমান সমাজে আমাদের মধ্যে একটা স্পিয়ার থাকে প্রত্যেকের মধ্যে, আমরা একটা সুন্দর বাড়ি করব, ওই চতুর্থ ঘরটাও তখনকার সময় পাপ। আমরা লাইফ পার্টনার নেব, ওই মুনিশটা ওইটাও পাপ বলে দিয়েছেন। তখনকার যে সংস্কৃতি, আজকের যে সংস্কৃতি, ওই পদ্ধতি